হ্যালো। স্বর্ণালী, একটু শোনা যাচ্ছে কি না একটু আমাকে বলিস তো, ইফ আই এম অডিবল। এবার চলছে ক্যামেরাটা? আমি ফ্যান্টাস্টিক সুদীপ্ত। অ্যাম আই ভিজিবল? দ্যাট মিন্স ইফ পিপল আর আস্কিং মি ইফ আই এম ভিজিবল, দেন if somebody can confirm if I am visible and I am audible. দেখা যাচ্ছে তো? শোনা তো যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা সেটা বড় কথা না, শোনা যাচ্ছে এটাই বড় কথা। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি তাহলে আর বেশি দেরি করছি না, 8টার সময় ছিল, সুতরাং আমি শুরু করছি। প্রথমেই পুরনো কলকাতার গল্প গ্রুপ এবং তাদের অ্যাডমিন স্বর্ণালী আর জয়ন্তকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বলার সুযোগ করে দেওয়ার জন্যে। অন্যান্য অ্যাডমিনদের আমি পুরোপুরি চিনি না, সুতরাং তাদের নাম আমি আলাদা করে বলতে পারছি না, শুধু স্বর্ণালী আর জয়ন্তকেই আমি চিনি। যদিও গ্রুপের প্রায় প্রথম দিন থেকেই গ্রুপটার সঙ্গে আমি জড়িয়ে আছি, কিন্তু সব অ্যাডমিনদের আজ পর্যন্ত চিনে ওটা হয়নি, এই আর কি। যাই হোক, সেই অপরাধ একটু ক্ষমা করে দেবেন। আচ্ছা, যাই হোক, নিজের পরিচয়টা শুরু করার আগে একটু দিই। আমার নাম সাগর সেন। আপনারা হয়তো দেখেছেন ইনভিটেশন স্বর্ণালী দিয়েছিল এবং তাতে দেখা গেল যে লেখা রয়েছে আমি ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগার, ফটোগ্রাফার ইত্যাদি ইত্যাদি, অনেক ভারী ভারী কথা। তো যাই হোক, সেটা ব্যাপার নয়, মানে আমি বিরাট কিছু একটা সেরকম ব্যক্তি নই, মানে হোমরা সোমরা ব্যক্তি একেবারেই নই। আমি অতি সাধারণ লোক। আমি ব্যাংকে চাকরি করি, আর এইগুলো আমার নেহাতি হবি, মানে ছবি তোলা বলুন বা খাবার খাওয়া। আমি ছোটোবেলা থেকেই হ্যাংলা প্রকৃতির, সুতরাং এই ব্যাপারগুলো আমার নেহাতি হবি। টুকটাক যা পারি লিখি টিকি, সেরকম কোনো ব্যাপার না, এগুলোকে একদম গুরুত্ব দেবেন না। আমি একদম নর্মাল সাধারণ মানুষ। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে শুরু করি যেটা নিয়ে বলার কথা আর কি, কোভিড নিয়ে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, পুরনো কলকাতার গ্রুপে যেখানে হেরিটেজ হিস্ট্রি নিয়ে আলোচনা হয়, সেখানে পরিস্থিতিটা পৃথিবীতে এমনই হয়ে গেছে, সেখানে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করছি। কিন্তু এই রোগটা সারা পৃথিবীতে এমনভাবে ছড়িয়েছে, এমনভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, এমনভাবে একটা পরিস্থিতি হয়েছে, আমরা সবাই ঘরের মধ্যে দরজা বন্ধ করে লকডাউন করে বসে আছি। চতুর্দিকে ইকোনমি সমস্ত নষ্ট হয়ে গেছে, মানে ক্যাটাস্ট্রফিক একটা ব্যাপার তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই মানুষ ভয়ে আছেন, আশঙ্কায় আছেন, অসহায় বোধ করছেন, সব রকমই আছে। তো সেই ক্ষেত্রে দেখুন, এগুলো স্বাভাবিক, এগুলো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এবং যেহেতু আমি নিজে কোভিডে আক্রান্ত হয়েছি এবং এই ফেজটার মধ্যে দিয়ে গেছি, সেহেতু আমার নিজের কিছু রিয়েলাইজেশন হয়েছে। এবং এই ব্যাপারে যেহেতু যখন আমার অসুখটার ফেজ দিয়ে যাচ্ছিলাম, তো তখন নিজের ইচ্ছেতে কিছু পড়াশুনো করেছি, কিছু ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, নিয়ে কিছু আমার নিজস্ব ব্যক্তিগত নলেজ বলুন বা যাই হল, সেটা তৈরি হয়েছে। এবং সেটা থেকে আমার এই রিয়েলাইজেশনটা হয়েছে যে হ্যাঁ, এটা একটা গুরুতর ব্যাপার, কিন্তু আমরা যে এই যে কনস্ট্যান্ট একটা ভয়ের মধ্যে আছি, একটা কনস্ট্যান্ট একটা অসহায় বোধ করছি যে কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল গোছের একটা ব্যাপার তৈরি হয়েছে, সেই রকম কিন্তু নয় এটা। হ্যাঁ, এটা ঘটনা হচ্ছে, এটা একটা বিরাট লেভেলে হচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে, সব থাকতে হবে, কিন্তু একেবারে ভয়ে সিটিয়ে থাকতে হবে সেটারও কিন্তু প্রয়োজন নেই। তো সেই অভিজ্ঞতাটাই আমি বলার চেষ্টা করছি, মানে আমার নিজস্ব যে অভিজ্ঞতা, যেই 14 বা 17 দিন আমি প্রায় কোয়ারেন্টাইনে ছিলাম, এবং প্রতি মুহূর্তে অ্যাংজাইটি তো কিছুটা ছিলই। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। তো ভয় নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন একটু ভয়ের কারণগুলো যদি একটু প্রিসাইজ দেখে নিই, তাহলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধে হবে। মূলত 3টে কারণ। এক তো হচ্ছে, দেখুন, এই প্রথম কারণটা যদি আমি বলি, রোগটা হচ্ছে অসম্ভব ধরনের সংক্রামক রোগ। কারণ এখন ভাইরাসে যেরকম মিউটেশন হচ্ছে এই ভাইরাসটার, তাতে যে প্রোটিন স্পাইকগুলো, আপনারা যে ছবি দেখেন ভাইরাসের বিভিন্ন ইয়েতে ছবি দেখেন, দেখবেন গায়ে খোঁচা 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 বেরিয়ে আছে কদম ফুলের মতো, ওগুলো হচ্ছে প্রোটিন স্পাইক।
এবং আমি যতদূর পড়েছি মিউটেশনের ফলে প্রোটিন স্পাইকগুলো বেড়ে গেছে এবং তাতে ভাইরাসের যে সংক্রামিত করার ক্ষমতা সেই পাওয়ারটা অনেক বেড়ে গেছে। সুতরাং একটা বিরাট সংখ্যক মানুষ আজকে আক্রান্ত হচ্ছেন এবং এটা জিওমেট্রিক প্রোগ্রেশনে প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে। আপনারা নাম্বারগুলো যদি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন কী রেটে এটা বাড়ছে। সেক্ষেত্রে একটা ভয়ের অবশ্যই কারণ আছে, কারণ আজকের দিনে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 20,88,000 লোক এই রোগটায় আক্রান্ত হয়েছেন। আজকের দিনে প্রচুর লোক সুস্থ হয়েছেন, এটা ঘটনা, সেই প্রসঙ্গ আমি আরও আসছি, আমি ডিটেলে বলবো। আজকের দিনে দাঁড়িয়ে 5,98,778 জন লোক এখনও পর্যন্ত আক্রান্ত রয়েছেন, মানে তারা কোভিড পজিটিভ রয়েছেন। এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 42,518, 42,518 জনের মৃত্যু এখানে হয়েছে। এবার এই মৃত্যুর মধ্যেও সেটা শুনে 40,000 42,000 ফিগারটা শুনে ঘাবড়ে যাবেন না, এটা স্ট্যাটিস্টিক্স। এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব। এবং এই পুরো মৃত্যু সেটা হচ্ছে পুরো টোটাল আক্রান্ত যতজন হয়েছেন তার মাত্র 2%, টু বি প্রিসাইজ 2.04% অ্যাজ পার দ্য গভর্নমেন্ট পোর্টাল। ঠিক আছে, সুতরাং অনেক রোগ আছে, অনেক সাধারণ রোগ আছে যাতে মৃত্যু হার এর চেয়ে অনেক বেশি। এবার এই জিনিসটা আমি পরে এক্সপ্লেন করব, এক্ষুনি এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। এবার এটা তো আছে, এবার এটাতে এত তাড়াতাড়ি যদি ইনফেকশন ছড়িয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে হবে আই অ্যাম নেক্সট, মানে আমার যে কোনো মুহূর্তে আমার ইনফেকশন হতে পারে, এই একটা ভয় নিয়ে আপনি সারাক্ষণ চলছেন। এবং সেটা খুব একটা অমূলক নয়, হতেই পারে। এখন যেরকম অবস্থা চলছে তাতে যে কেউ আক্রান্ত হতে পারেন। এখন কমিউনিটি স্প্রেড যে যাই বলুক শুরু হয়ে গেছে, আমারই যেমন হয়েছে, আমি কোথা থেকে আমার হয়েছে কীভাবে হয়েছে আমি জানি না। ঠিক আছে, সুতরাং হতে পারে, কিন্তু হতে পারে বলেই ঘাবড়াবেন না। আপনার ফ্লু হয়, আপনার ইনফ্লুয়েঞ্জা হয়, আপনার বিভিন্ন রকম রোগ হয়, আপনি সেরেও যান। সুতরাং এটাও একটা সাধারণ রোগ, এটা আপনি ঠিকও হয়ে যাবেন। আমি সেই পয়েন্ট থেকেই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। এবার যেখানে মুশকিলটা হচ্ছে, আসল ভয় এই হচ্ছে এমন একটা রোগ যেখানে কি হচ্ছে, অন্য রোগে কি হলো, যদি আপনার ধরুন শরীরটা খারাপ হলো, 10টা লোক আপনার কাছে দৌড়ে আসবে। ঠিক আছে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ভাই কী হয়েছে সাহায্য করার জন্য আপনি 10টা লোককে পাবেন। এখানে প্রবলেম হচ্ছে যে মুহূর্তে আপনি রোগটা ধরা পড়বে আপনি সেই মুহূর্তে থেকে একলা। আপনার কোনো প্রিয়জন, আপনার বন্ধুবান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, কেউ আপনার কাছে আসতে পারবে না ইচ্ছে থাকা সত্ত্বেও। দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। ইউ আর অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড দ্য মোমেন্ট ইউ আর ডিটেক্টেড অ্যান্ড পজিটিভ। সো সেটা একটা মানসিক চাপের সৃষ্টি করে, নাম্বার 1। নাম্বার 2, এই রোগের যে চিকিৎসা, দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বাড়িতে থেকেই কিন্তু রোগটা ঠিক হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট 90% যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। কিন্তু কিছু লোকের হসপিটালাইজেশন করার দরকার হয়ে পড়ছে এবং সেক্ষেত্রে প্রচুর রকম হ্যারাসমেন্টের জিনিসটা সামনে আসছে। সেটা প্রথম থেকেই আপনার ধরুন আপনাকে বাড়ি থেকে বেরিয়ে আপনাকে হসপিটালে যেতে হবে, নর্মাল অ্যাম্বুলেন্স আপনাকে নিয়ে যাবে না। সেক্ষেত্রে আপনাকে স্পেশাল কোভিড কেয়ার আপনার গভর্নমেন্টের নাম্বার আছে, সেখানে ফোন করে বা অন্য কোনো থেকে আপনাকে অ্যাম্বুলেন্স জোগাড় করতে হবে, যে অ্যাম্বুলেন্স আপনাকে হসপিটালে নিয়ে যাবে। এবং এখন আমরা কাগজে খবরও দেখছেন যে বিভিন্ন রকম এই সুযোগে অ্যাম্বুলেন্সও এখন ব্যবসা শুরু করেছে, আকাশ ছোঁয়ার দাম চাইছে রোগীকে নিয়ে যেতে। এইসব বদমাইশিগুলো হচ্ছেই এবং এর এগেনস্টে প্রশাসন, পুলিশ সবাই চেষ্টা করছেন এগুলো কার্ভ করতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই, খবরের কাগজের পাতায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কি আছে, হসপিটালে বেড না পাওয়া, এটা একটা বিরাট প্রবলেম। কারণ কোভিড পেশেন্ট হলে সব হসপিটালে যে সবসময় জায়গা পাবেন তা কিন্তু নয়। যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে সেহেতু হসপিটালে কিন্তু বেডও কমে আসছে। হসপিটালে বেডের কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে, সবসময় পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনার অবস্থা যদি ক্রিটিক্যাল হয় তাহলে কিন্তু একটু মুশকিল আছে। কিন্তু এই পরিস্থিতি যেটা ছিল সেটারও আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সেই গল্পটাও আমি কিন্তু আপনাকে বলবো। ঠিক আছে, তো সেটা তো আপনি ভয় পাওয়ার কারণ, কিন্তু দেখুন বাস্তব যে জিনিসটা সেটা আমি বলে রাখছি, এবং কেন তার এগেনস্টে সেটা যে আপনি ভয় পাওয়ার অতটাও কারণ নেই সেটাও আমি আস্তে আস্তে আসবো। আচ্ছা, এছাড়া আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা পার্টিকুলারলি বেসরকারি হসপিটালে, সেখানে হচ্ছে চিকিৎসার আকাশ ছোঁয়া খরচা। যে রোগের কোনো রকম ওষুধ নেই, যে রোগের কোনো রকম প্র্যাকটিক্যালি সেই হিসেবে ট্রিটমেন্ট নেই, যে রোগে কোনো অস্ত্রোপচার বা সার্জারি লাগে না, সেই রোগে কি করে 3 থেকে 10 লাখ বা তারও বেশি বিল হচ্ছে, এটা আমার কাছে আজও আশ্চর্যের ব্যাপার। আমি জানি না গভর্নমেন্ট থেকে কি স্টেপ নিচ্ছে বা কি হচ্ছে।
কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল ট্রিটমেন্ট দরকার হয়, আমি অস্বীকার করছি না, কিন্তু তার পার্সেন্টেজ খুবই কম। এটাও আমি কিছুটা পড়াশুনো করে জানতে পেরেছি যে কোন কোন ক্ষেত্রে করোনা রোগী ক্রিটিক্যাল হয়ে গেলে হসপিটালে সত্যি খুবই হাই লেভেলের চিকিৎসা দরকার এবং সেখানে টাকা পয়সা খরচ হওয়ার পুরো সম্ভাবনা আছে, কিন্তু বিশ্বাস করুন সেটা পার্সেন্টেজ হিসেবে ভীষণ 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 কম। ঠিক আছে, সেক্ষেত্রে কেন যে বিল হচ্ছে এটা আমি জানি না, এটা নিশ্চয়ই সিস্টেমের কোনো ফ্ল আছে বা বিলের কি ডিটেল আছে সেই অ্যানালিসিসে আমি যাইনি। সুতরাং কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনারাও যেমন দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি যে খবরের কাগজে পাতায় রোজই দেখি বা ফেসবুকে আপনারা দেখতে পাবেন যে কমপ্লেন করছে লোকে একটা অস্বাভাবিক বিলিং তৈরি করছে। এটা একটা ভয়ের জায়গা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো অবশ্যই ওষুধ, এই যে রোগটা তৈরি হয়েছে এর কোনো প্রিভেন্টিভ বা কিউরেটিভ কোনো রকম মেডিসিনই নেই। প্রিভেন্টিভ মেডিসিন মানে কি ভ্যাকসিন, সিম্পল কথায়, মানে যেই ওষুধটা আগে আপনাকে দিয়ে দিলে আর ভবিষ্যতে আপনার কখনো হবে না। এবং আপনারা সবাই জানেন এখন ভ্যাকসিন এখনও তৈরি হতে অনেক সময় লাগবে। আপনারা রোজই দেখতে পাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা ভ্যাকসিন তৈরি হচ্ছে, রাশিয়ায় একটা তৈরি হচ্ছে, ইউএস ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে, ভারতবর্ষে একটা কোম্পানি তৈরি করছে যেটা নিয়ে কিছুদিন আগে একটা পলিটিক্যাল টাসল হয়ে গেল যে 15ই আগস্টের মধ্যে বার করতে হবে ইত্যাদি ইত্যাদি, যে সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু there is a race going on to develop a vaccine, but the problem is the vaccine takes a very very long time to come actually into the market so that you can buy a vaccine and get yourself vaccinated. That takes a long time. কারণ এই যে ভ্যাকসিন তৈরি হওয়ার পর যে ট্রায়ালে যাওয়ার পদ্ধতি, স্টেজ 1 ট্রায়াল, স্টেজ 2 ট্রায়াল, স্টেজ 3 ট্রায়াল, এসব করে করে ভ্যাকসিন আসতে বহু সময় লাগে। নর্মাল ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ভ্যাকসিন আসতে 10 থেকে 15 বছরও সময় লেগেছে। সেটা কিন্তু একটা সমস্যা। এবং এখানে চেষ্টা করা হচ্ছে, যেহেতু এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা চেষ্টা করছি, পৃথিবীর সব ল্যাবরেটরি, সব সায়েন্টিস্টই চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে, ভ্যাকসিনটাকে বাজারে আনতে। কিন্তু তা সত্ত্বেও আমার ব্যক্তিগত ধারণা, আমি পড়ে টড়ে যা ধারণা আছে, এই বছর ভ্যাকসিনের দেখা পাওয়া মানে বাজারে আসার সম্ভাবনা খুব ক্ষীণ। সুতরাং আমার পরের বছর কী হবে আমি জানি না, মানে ইটস রিয়েলি আ মিস্ট্রি। যদিও অনেক রকম খবর বাজারে আসছে, কিন্তু ইটস এ মিস্ট্রি। তো সেক্ষেত্রে এখনও কোনো আমাদের কাছে সলিউশন নেই ভ্যাকসিন হিসেবে। এবং আগে যেটা বললাম এর কোনো কিন্তু কিউরেটিভ মেডিসিন, মানে আপনার একটা অসুখ হয়েছে তার একটা পার্টিকুলার ওষুধ আছে, সেই ওষুধটা দিলে আপনি খেলে বা সেই ওষুধটা নিলে আপনি সেরে যাবেন, দ্যাট ইজ নট দেয়ার। যে চিকিৎসা হচ্ছে, যে চিকিৎসার কথা আমি বললাম, সমস্ত যে ঘটনা হচ্ছে সেই চিকিৎসাগুলো কিন্তু উপসর্গ ঘটিত চিকিৎসা। আপনার যেমন যেমন উপসর্গ হবে সেই উপসর্গ অনুসারে কিছু কিছু ওষুধ আপনাকে দেওয়া হবে যাতে সেই উপসর্গগুলো সাপ্রেস হয়। ঠিক আছে, কী কী ব্যাপার? একটা হচ্ছে ধরুন খুব কমন দেখবেন সমস্ত, সেটা আমিও খেয়েছি, সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটা আপনার অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা অ্যান্টিভাইরাল ড্রাগ নয়, মনে রাখবেন। দিস ইজ এ অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ অ্যান্ড দের ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন টু। ঠিক আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগটা আপনাকে কেন দেওয়া হয়? যাতে আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়ে পরিস্থিতি যাতে খারাপ আরও না হয়। অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা আজকাল ডাক্তারবাবুরা সাজেস্ট করছেন। এটা কি করে? বেসিক্যালি আপনার কোনো লাং ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, আবার বলছি ভাইরাল ইনফেকশন নয়, কিন্তু আপনার কোনো লাং ইনফেকশন বা কোনো ব্রঙ্কাইটিস টাইপের কোনো রোগ বা ফুসফুসে কোনো ইনফেকশন যাতে না হয় সেই কারণে কিন্তু অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু করোনার ওষুধ বলে ভুল করবেন না। এছাড়া যেটা আপনাকে দেওয়া হয় চিকিৎসার সময়, সেটা আমি আমার ব্যাপারে ডিটেল বলবো। কিছু ভিটামিন ট্যাবলেটস, তার মধ্যে ভিটামিন সি আছে, মূলত জিঙ্ক আছে, ভিটামিন ডি আছে, আর কিছু মাল্টিভিটামিন ট্যাবলেটস আছে। ঠিক আছে, স্বর্ণালী উপসর্গটা আমি একটু পরে আসছি, ওটা আমি পুরো ডিটেলে বলবো। ঠিক আছে, উপসর্গটা ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আপনাকে দেয়া হচ্ছে কারণ একটাই কারণ, আপনার ইমিউনিটিটা বাড়ানোর জন্য। এবং আপনি জানবেন এই রোগের একমাত্র ওষুধ আপনার বডির নিজস্ব ইমিউনিটি সিস্টেম। এছাড়া আপনার যে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় এই ভাইরাসকে ফাইট করার জন্য, দ্যাট ইজ দ্য অনলি ড্রাগ অ্যাভেলেবল অ্যাজ অফ নাও। দের ইজ নো আদার ড্রাগ অ্যাভেলেবল টু কিওর ইউ। ঠিক আছে, অনেক কিছু বাজারে শুনবেন, যেমন একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে মাঝখানে খুব হইহট্টগোল উঠেছিল, এখনও আছে কিনা জানি না, আর্সেনিক অ্যালবুমিন এরম গোছের কিছু নাম। অনেক সময় বলা ছিল এটা খেলে করোনা হবে না, ব্যাপারটা তা মোটেই নয়। আমি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে বিশেষজ্ঞ নই,
এর কি ট্রায়াল হয় বা এর ব্যাপারে কি রিসার্চ হয় সেটা আমিও জানি না, সুতরাং সেটা আমার পক্ষে কমেন্ট করাটা উচিত হবে না। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে এটা খেলে বিশেষ কোনো উপকার বা করোনা হবে না, এরকম কোনো স্টাডি পাওয়া যায়নি। আরেকটা যেটা ছিল সেটা মাঝখানে বলা হচ্ছিল এবং এটা নিয়ে সারা পৃথিবীতেই প্রচুর হট্টগোল হয়েছিল, সেটা হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন ট্যাবলেট। এই নামটা আমি যখনই উচ্চারণ করতে পারি নিজের পিঠ একবার নিজেই চাপড়ে দিই। এই ওষুধটা নিয়ে প্রচুর দেখবেন মানে পলিটিক্যাল গোলমাল পর্যন্ত হয়ে গেছে। সামনে সারা পৃথিবী দুটো দলে ভাগ, এক দল বলছে হাইড্রক্সি ক্লোরোকুইন আমি যদি দিই তাহলে পেশেন্টদের করোনা হচ্ছে না, অন্য দল বলছে যে না এটা বাজে কথা, কিছুই হয় না। আসল ঘটনা হচ্ছে কারোর কাছেই নিজেদের প্রুভ করার মতো কোনো স্ট্যাটিস্টিক্স নেই, ঠিক আছে। এ দলও বলতে পারছে না যে আমার কাছে এই স্ট্যাটিস্টিক্স আছে, আমি দেখাচ্ছি এখানে খাইয়েছি আপনার করোনা হবে না, অন্য দলও বলতে পারছে না যে এই খাইয়ে দেখেছি কিছুই হচ্ছে না, ঠিক আছে। সুতরাং এখন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এবং এর মধ্যে আমি যা লাস্ট খবর পেয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে জুন 17 তারিখে এই বছরে ওই হাইড্রক্সি ক্লোরোকুইনের ট্রায়াল বন্ধ করে দিয়েছে। সুতরাং এটাও এখনও আপনার কোনো সলিউশন নয়। কিন্তু আইসিএমআরের গাইডলাইনে আমি যখন নিজের ব্যাপারটা দেখছিলাম তখন আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা আমাকে আরেকবার রিভেরিফাই করতে হবে, আপনারাও দেখতে পারেন আইসিএমআরের সাইটে গিয়ে। এরা বলছে যে ধরুন বাড়িতে করোনা রোগী আছে, হোম আইসোলেশনে আছে, তার সঙ্গে যারা আছেন ফ্যামিলিতে বা কেয়ার গিভার কেউ যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে হাইড্রক্সি ক্লোরোকুইন হচ্ছে সাজেস্টেড। কিন্তু আমি এখনও পুরো ব্যাপারটা জানি না, যেহেতু আমার সঙ্গে কেউ ছিলেন না, সুতরাং হাইড্রক্সি ক্লোরোকুইনটা কাউকে নিতে হয়নি। এটা আরও দেখার ব্যাপার, আইসিএমআরের সাইটে গিয়ে আরেকবার আপনারা দেখতে পারেন। উমাশঙ্কর দত্ত আপনি জিজ্ঞেস করছেন ইমিউনিটি বাড়ানোর কোনো ওষুধ হয় কি না। না, ইমিউনিটি বাড়ানোর সেই অর্থে কোনো ওষুধ হয় না, এগুলো জাস্ট হচ্ছে সাপ্লিমেন্ট, যাতে আপনি শরীরের অটোমেটিক জিনিসগুলো ভালো থাকে। মানে খারাপ খাবার খেলে, ফাস্ট ফুড খেলে আপনার ইমিউনিটি খারাপ হবে, আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান আপনার ইমিউনিটি বাড়বে, সিম্পল এই থিওরি। তো সেক্ষেত্রে এখন যেগুলো, এবং দেখবেন আরও আলোচনা নানা রকম হচ্ছে যে আচ্ছা ঠিক আছে সকালে পাতিলেবুর রস খান, হ্যাঁ একটু মধু দিয়ে খাবেন, গরম জল খাবেন, এছাড়া নানা রকম বলছে আপনি যদি তুলসী পাতা খান বা আপনি গোলমরিচ গুঁড়ো করে খেতে পারেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিস বলা হচ্ছে, তেজপাতা, হলুদ, এগুলো সমস্ত কিন্তু আপনার ইমিউনিটি বাড়ানোর জিনিস, ঠিক আছে। কিন্তু আপনি একটা জিনিস হিসেব করে দেখবেন যে আমাদের ভারতীয়দের খাদ্যাভ্যাসে এই যে হলুদ, হ্যাঁ আপনার দারচিনি, তেজপাতা, আপনার কি বলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফুড হ্যাবিটসের মধ্যে আছে। এইগুলো এখন আলাদা করে নিতে বলছে, ঠিক আছে, আর একটু হয়তো এতে ইমিউনিটিটা বাড়বে, নিশ্চয়ই সেটা স্টাডিতে দেখা গেছে। কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমরা সাধারণত বলা হচ্ছে, পাতিলেবু থেকে শুরু করে, গোলমরিচ থেকে শুরু করে, তেজপাতা থেকে শুরু করে, হলুদ থেকে শুরু করে, এই সমস্ত কিছু আমরা ডেলি ডায়েটে আমরা কিন্তু রেগুলার ইনটেক করছি। এবং হতে পারে আমি কোনো রকম দাবি করছি না, ভারতবর্ষে করোনার যে মানুষের যে অ্যাফেক্ট হওয়ার রেট বা ডেথ রেট অন্যান্য দেশের চেয়ে, বিশেষ করে ইউরোপের দেশের চেয়ে কিন্তু অনেক কম। হতে পারে এটা ফুড হ্যাবিটসের জন্য, কিন্তু আই এম নট দ্য লাস্ট পারসন টু সে দিস, নর আই এম ক্লেমিং ইটস ট্রুথ, বাট যেটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি সেটা বললাম। এবং এই সময় বলা হচ্ছে যদি আপনি আক্রান্ত হন তাহলে এই জিনিসগুলো আপনি মেনটেন করবেন, গরম জল খাবেন, এই জিনিসগুলো খাবেন, তাহলে আপনার ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং থাকবে। এবং যত আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে, ভাইরাসের এগেনস্টে যুদ্ধ করার ক্ষমতাটা আপনার বেশি থাকবে। এটা হচ্ছে নেট ঘটনা। তো সেই জন্যেই এই প্র্যাকটিসগুলো করা হয়, এটা আমি ডিটেল বলব। আচ্ছা, 3 নম্বর প্রবলেম যেটা সবাই ভয় পাচ্ছে, এবং এটা নিয়ে আমি অনেকবারই আলোচনা করেছি, আমার ফেসবুকে নিজের ওয়ালেও আমি লেখালেখি করেছি। দিস ইজ ফর মি ইটস এ বিগ কনসার্ন, উইচ ইজ দ্য সোশ্যাল স্টিগমা। একটা সামাজিক বয়কটের একটা গল্প কিন্তু দেখা দিচ্ছে, এবং ভীষণভাবে। সে আগে একটা ছিল না, আমি আগে ছিল এই হরিজন এর ধোপানাপিত বন্ধ করে দাও, গ্রামে ফতোয়া দিল, তাকে একঘরে করে দেওয়া হলো। এক্স্যাক্টলি এই জিনিসটা 2020 সালে এসে দেখছি রিপিট হচ্ছে করোনা রোগীদের ক্ষেত্রে। ভয় আছে, ফ্যান্টাস্টিক, ঠিক আছে ভয় আছে, কিন্তু তাই সেটাকে এই লেভেলে নিয়ে যাওয়া উচিত নয় যে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যে পাড়ায় একজন যদি করোনা কারোর ডিটেক্ট হয়, তাকে এবং তার ফ্যামিলিকে একঘরে করার চেষ্টা হচ্ছে, এবং তাছাড়া তাকে পাড়া ছাড়া করার চেষ্টা হচ্ছে। আই মিন দিস ইজ অ্যাবসলিউটলি ক্রেজি।
আপনারা নিশ্চয়ই কাগজে খবর দেখেছেন, বহু জায়গায় এরকম হেনস্থার খবর এসেছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা তা নয়, এবং হেনস্থা তারাই করছেন যাদের সোশ্যাল ওই জ্ঞানটা নেই, তারা মাস্ক খুলে সারাদিন বাজারে ঘুরছেন, তারা নিজেরা কিছু মানছেন না, কিন্তু পাড়ায় কারুর করোনা দেখা গেলে তারা সুপার অ্যাক্টিভ, তাকে কীভাবে হেনস্থা করা যায় এবং কী করে পাড়াছাড়া করা যায়, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ। এবং ঠিক এই কারণে বহু মানুষ, এটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি, আমার নিজের রোগের এক্সপিরিয়েন্স যখন আমি শেয়ার করেছিলাম, তারপরে বহু মানুষ আমাকে ফোন করে বা মেসেঞ্জারে আমাকে জানিয়েছেন যে তাদের বিভিন্ন রকম উপসর্গ আছে, কিন্তু তারা টেস্ট করাতে ভয় পাচ্ছেন ঠিক এই কারণে যে আমার একটা সোশ্যালি আমি একটা একঘরে হয়ে পড়বো বা আমি হেনস্থার শিকার হব, উইচ ইজ এ বিগ প্রবলেম। তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা উপসর্গ আছে, টেস্ট করাচ্ছেন না, ভয়ে বাড়িতে বসে আছেন। এতে কি হচ্ছে, এক তো তাদের নিজেদের লাইফে কিছুটা হলে একটা থ্রেটনিং আসছে, কারণ যদি ওটা ডিটেক্ট না হয় এবং যদি আচমকা অবস্থা খারাপ হয় কোনো কারণে, তখন কিন্তু হসপিটালাইজ করা তাদের খুব মুশকিল হবে, কারণ প্রথমে তাদের টেস্ট করতে হবে। এই ব্যাপারটা আরও বিশদে বলব। দ্বিতীয় কথা, তারা যদি বাড়ির মধ্যে থাকেন ভালো কথা, কিন্তু উপসর্গ আছে জেনেও যদি বাজারে ঘোরেন, বাইরে ঘোরেন, তার মানে তারা কিন্তু ইনফেকশন আরও ছড়াচ্ছে, বিরাট সমস্যা। তো সেক্ষেত্রে এই জিনিসটা যত তাড়াতাড়ি বন্ধ হবে তত কিন্তু আমাদের মঙ্গল। এবং ইট ইজ এ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ হু আর লিসনিং টু মি রাইট নাও, যে আপনারা কিন্তু এই জিনিসটাকে সবসময় চেষ্টা করবেন, যে কোনো জায়গায় যদি করোনা কারোর ধরা পড়ে এবং কেউ যদি হোম আইসোলেশনে থাকে, তাকে এবং তার পরিবারকে যত রকমভাবে হোক সাহায্য করার। দেখুন, একজন যদি কেউ 14 দিন বা 15 দিন বা 17 দিন বাড়িতে বন্ধ থাকে, অবশ্যই তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে বহু জিনিস কিন্তু প্রয়োজন হবে, এবং যেহেতু তারা বেরোতে পারবেন না, সেহেতু তাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব থেকে থাকে, এবং সেটা প্রশাসনের একটা ব্যাপার আছে। প্রশাসন চেষ্টা করছেন যে পুলিশ বা লোকাল ভলেন্টিয়ার বা লোকাল অথরিটিদের দিয়ে পৌঁছানোর, সেটা তো আছে, কিন্তু পাড়া প্রতিবেশী হিসেবে যদি আপনারা এগিয়ে না আসেন, তাহলে কিন্তু তাদের লাইফ কিন্তু দুর্বিষহ হয়ে যাবে। মানে আমি অদ্ভুত পোস্ট দেখেছি, ফেসবুকের কথা বলছি, একজন ছবি দিয়েছেন, একটা পিপি পরা লোকের, বোঝা যাচ্ছে জানলা দিয়ে ছবিটা তোলা, সম্ভবত 2 তলা বা 3 তলা থেকে, নিচে একজন পিপি পরা লোক, ক্যাপশন হচ্ছে, এই তো আমার পাড়ায় ঢুকলো করোনা, আমি বোধহয় আর বাঁচবো না। মানে এটা উদ্ভট হাস্যকর জিনিস। মানে এমন একটা ব্যাপার, যখন সুন্দরবনের গ্রামে জঙ্গল টপকে ওপর থেকে ওপারে জঙ্গল, এপারে গ্রাম, বাঘ ঢুকে পড়েছে, কেউ আর বাঁচবে না। মানে ব্যাপারটা অনেকটা ফিলটা সেরকম হচ্ছে। আবার একজন লিখেছেন, আমাদের পাড়ায় করোনা ধরা পড়েছে, সর্বনাশ, এখানে সবাইকে জানাচ্ছি যারা যারা আছেন, আমার পাড়া দিয়ে বাজারে যাবেন না, বাজারে যেতে গেলে ঘুরে যান। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, মানে একটা বাড়ি, সেখানে একজন করোনা রোগী আছেন, মানে চিন্তা করুন জিনিসটা, ওটা একটা মৌমাছির চাকের মতো, আর চতুর্দিকে ভনভন করে করোনার ভাইরাস ঘুরছে, এবং আপনি নিচে দিয়ে হেঁটে গেলে হু করে এসে আপনাকে কামড়ে দিয়ে আপনার করোনা হয়ে যাবে। মানে ব্যাপারটা এই লেভেলে চলে গেছে। দিস ইজ পিওর আটারলি ননসেন্স। এই জিনিসটা একেবারে বন্ধ হওয়া উচিত, এবং খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু সত্যি হচ্ছে যত ইনফেকশন বাড়বে, সচেতনতা কিন্তু তত বাড়বে। মানে এই দুটো জিনিস সমানুপাতিক, কারণ লোকের ভয় থাকবে। আগে কী হতো, আগে দেখতেন যে আচ্ছা খবরের কাছে একটা খবর যে দূরে ওই পাড়ায় কারুর একটা হয়েছে, কিন্তু সেটা যদি ঘরের কাছে এসে পড়ে এবং এই ভয়টা মানুষের মধ্যে থাকে কালকে আমারও এই রোগটা হতে পারে, তখনই কিন্তু মানুষ সচেতনটা হয়। সুতরাং এখন যখন ইনফেকশন বাড়ছে, সেই সচেতনতাটা আস্তে আস্তে আসছে, কিন্তু তাও আমি চাইছি এই জিনিসটা কিন্তু স্প্রেড হোক, এই সচেতনতা আসুক, এবং করোনা যারা আক্রান্ত হচ্ছেন তাদের সব রকমভাবে সাহায্য করা উচিত। ঠিক আছে, এটা একটা ঘটনা। আচ্ছা, এরপরে যাই হোক, এবার আমি নিজের ব্যাপারটা একটু আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি কী ফেজের মধ্যে দিয়ে আমি গেছি। হ্যাঁ, তাহলে জিনিসটা আরও এক্সপ্লেন করতে সুবিধা হবে। আমার গত মাসে, মানে জুলাই মাসের 7-8 তারিখ নাগাদ একটা বডি পেন শুরু হয়। ঠিক আছে, তো প্রথমে অতটা গুরুত্ব দিইনি, কারণ আমার বডি পেনের হিস্ট্রি আগেও ছিল, এবং 2019 সালের নভেম্বর মাসে আমি ভুগেছিলাম। মূলত আমার দুটো সমস্যা হচ্ছে, একটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি আমার বরাবরই কম, কেন আমি জানি না, তো আর সারাদিন রোদে রোদে ঘুরে বেড়াই, তাও যে কেন ভিটামিন কম আমার কোনো আইডিয়া নেই। আর হিমোগ্লোবিনটা লেভেলটা কমে থাকে একটু। তো
তো সে যাই হোক, সেই কারণে আমার ব্যথা হয়েছিল আগের বার, এবারেও আমার ধারণা ছিল সেই কারণেই শুরু হয়েছে। তো যাই হোক, সে কারণে আমার এক ডাক্তার বন্ধুকে আমি ফোন করি যে ভাই এরকম এরকম ব্যাপার, আমার সারা শরীরে একটা ব্যথা হচ্ছে, বডি পেন হচ্ছে, কি করব। তো ও তখন আমাকে ওই ভিটামিন ডির একটা ওষুধ খেতে বলে, যেটা আমি আগেও খেয়েছি, এবং তার সঙ্গে একটা প্যারাসিটামল গ্রুপের পাইরোজেসিক 650 বা 1000 ওরকম একটা ওষুধ খেতে বলে 5 দিন ধরে। হ্যাঁ, আমার উপসর্গগুলোই আমি বলছি। আর এছাড়া যেটা ছিল সেটা আমার একটা হালকা ব্রেথলেসনেস ছিল, মানে শ্বাসকষ্ট জিনিসটা ওইভাবে বলা যাবে না, ইটস নট এক্স্যাক্টলি যে আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা কিছু, কিন্তু ধরুন আমার বাড়িটা ফ্ল্যাটটা 4 তলায়, আমি যদি 1 তলা থেকে 4 তলায় উঠি তাহলে কি হচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে আগে যতটা আমি হাঁপাতাম, আউট অফ ব্রেথ হতাম, তার চেয়ে অনেক বেশি হচ্ছিল জিনিসটা। এটা আমি খেয়াল করছিলাম যে আমি 4 তলা উঠতে গিয়ে আমি বেশ হাঁপাচ্ছি, পালস রেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমি বলেছিলাম, এবং তখনও পর্যন্ত কিন্তু আমার ধারণা ছিল না যে বডি এ ক্যান বি এ সাইন অফ করোনা। আমার রোগটা হওয়ার পরে দেখলাম প্র্যাকটিক্যালি এভরিথিং, মানে আপনার শরীর খারাপ হলে যা যা হয়, মাথার যন্ত্রণা হতে পারে, মাথা ব্যথা করতে পারে, চোখে ব্যথা করতে পারে, জ্বর আসতে পারে, গা হাত পা মোচড়াতে পারে, পেট খারাপ হতে পারে, অনেক কিছু হতে পারে, কমন যে কোনো রোগের একটা, সেগুলো হচ্ছে সিমটম। এখন করোনার সিমটমের লিস্ট যদি আইসিএমআর বা হুয়ের গাইডলাইনে দেখেন, এই সমস্ত কটা হচ্ছে করোনার সিমটম, এভরিথিং। এখন মোটামুটি আপনার শরীর খারাপ হলেই, ওই জন্য এখন যে কোনো ডাক্তার এখন কোনো রিস্ক না নিয়ে প্রেসক্রাইব করছেন যে এই সিমটম মিললে করোনার টেস্ট করান। তো যাই হোক, তো এটা হওয়ার পরে আমি 5 দিন ধরে ওই ইয়েটা খাই, প্যারাসিটামল গ্রুপের ওষুধটা খাই, খেয়ে দিয়ে কমেছে ব্যথাটা, কিন্তু পুরোপুরি কমলো না, পায়ের দিকটায় তখনও ব্যথা রয়ে গেছে। অ্যান্ড আই ওয়াজ নট ফিলিং টু ওয়েল, মানে এরকম নয় যে আমার জ্বর এসেছে, আমি টেম্পারেচার দেখে যাচ্ছি, আমার কোনো জ্বর আসেনি বা কিছু হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, চন্দন সাউন্ড পাচ্ছ না কি? এখানে সাউন্ডটা চিরকালের সমস্যা লাগবে, সবাই দেখি লিখতে থাকে। তো যাই হোক, তো এর সঙ্গে হ্যাঁ একটা হালকা কাশি ছিল, এই কাশিটা হলো বলে মনে পড়লো, কিন্তু সেটা স্মোকার্স কফ বলে আমি ইগনোর করেছি। এটা আগেও ছিল, কারণ আমি চিরকালই ছোটোবেলা থেকে বিড়ি সিগারেট খেয়ে আসছি, তো স্মোকার্স কফ হওয়াটা খুব একটা আশ্চর্য ব্যাপার নয়, সেটা ছিল, মানে খুব একটা সিরিয়াস নয়, তাও কাশিটা ছিল। তো 5 দিন পরেও যখন আমার এই উপসর্গগুলো পুরোপুরি গেল না, কাশিটা হালকা রয়ে গেছে, ব্যথাটা অল্প আছে, এবং কি বলে ব্রেথলেসনেসটাও কিছুটা আছে, তখন আমি ডিসাইড করলাম যে আমি ডাক্তার দেখাবো, যে আমার যে ফ্যামিলি ফিজিশিয়ান আছেন আমি তার কাছেই গেলাম। তিনি সব শুনে টুনে আমাকে বললেন যে প্রথমে একটা চেস্টের একটা সিটি স্ক্যান করিয়ে আনো। ভালো কথা। তো আমি তখন অ্যাপোলোতে গিয়ে, সেটা সম্ভবত হচ্ছে 14 তারিখ, রাইট 14 তারিখে গিয়ে আমি অ্যাপোলোতে সিটি স্ক্যানটা করালাম। সিটি স্ক্যান করে সেই দিনই রিপোর্ট বার করে ওনাকে পাঠালাম। তাতে দেখা গেল একটা লাঙে একটা প্যাচ দেখা গেছে, মাইল্ড হলেও একটা প্যাচ আছে। এবার কোভিড প্রোটোকল হিসেবে যদি লাঙে প্যাচ থাকে, দ্যাট ইজ অলসো এ সাইন অফ করোনা, মাইট বি এ প্রেজেন্স অফ করোনা ভাইরাস। এবার প্যাচ অনেক কারণে হতে পারে, যেহেতু আমি স্মোকার সে কারণে প্যাচ হতে পারে, যারা সিওপিডির পেশেন্ট অনেক ক্ষেত্রে তাদেরও থাকতে পারে, কিন্তু এটা ঘটনা যে এটা একটা কোভিডেরও লক্ষণ, কারণ কোভিড ইজ এসেনশিয়ালি আ নিউমোনিয়া, মানে লাঙে যে এফেক্টটা হয়, নিউমোনিয়ার যেরকম এফেক্ট হয় সেটাই হয়, সুতরাং একটা প্যাচ থাকা অস্বাভাবিক নয়। তো প্যাচটা পাওয়ার পরেই তখন উনি বলেন আমাকে কোভিড টেস্ট করতে। তো নেক্সট স্টেজ যেটা গণ্ডগোলটা হলো সেটা হচ্ছে টেস্ট করানো নিয়ে। যে ল্যাবরেটরিতেই ফোন করি, ডক্টর লালে ফোন করেছিলাম, এসআরএলে ফোন করেছিলাম, সুরক্ষাতে ফোন করেছিলাম, সবাই বললো যে আমাদের হোম কালেকশন আছে, এসে করার কোনো রাস্তা নেই, কিন্তু হোম কালেকশন করতে কমসে কম 7 থেকে 10 দিন সময় লাগবে। এবার এটা অদ্ভুত ব্যাপার, নয় 7 থেকে 10 দিন, মানে হয় আমি রোগে উল্টে যাব, আর নয়তো আমি সুস্থ হয়ে যাব। তো যাই হোক, সেটা একটা পর্ব গেল। আমি জানি না এখনও টেস্টিংয়ের ওই সমস্যাটা আছে কিনা, কারণ মাঝখানে হঠাৎ টেস্টিং প্রচুর বেড়ে যাওয়াতে এই সমস্যাটা তৈরি হয়েছিল যে গিয়ে নিয়ে আসা, স্যাম্পল নিয়ে আসার লোক নেই, আর নয়তো গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আপনাকে লাইন দিয়ে দাঁড়িয়ে করতে হবে। কিন্তু 14 তারিখে আমি ওটা শুনেই আমি প্রথমেই নিজেকে আইসোলেট করে ফেলেছিলাম, এবং থ্যাঙ্কফুলি যেহেতু আমি একা থাকি আমার খুব একটা সমস্যা হয়নি, তো আমি একাই ছিলাম এবং বেরোচ্ছিলাম না। তো যাই হোক, তো বন্ধুবান্ধবদের ফোন টোন করে অবশেষে একটা জোগাড় হলো। মেডিকা হসপিটাল থেকে একজন এসে ফাইনালি 17 তারিখে আমার সোয়াব নিয়ে গেলেন, মানে ওরাল অ্যান্ড নাজাল সোয়াব নিয়ে নিতে হয়, সেটা নিয়ে গেল।
তো সেইটা করে হয় কি পরের দিন আমি রেজাল্ট পেলাম, অনলাইনে ওরা রেজাল্ট দিয়ে দেয়, সেখান থেকে দেখলাম যে পজিটিভ। আচ্ছা, এই টেস্টটা করানোর আগে এই যে সোশ্যাল স্টিগমাটার গল্প আমি বলছিলাম, এই সোশ্যাল স্টিগমাটা নিয়ে দেখুন আমারও মনে কিছু ধারণা ছিল, এবং আমি জিজ্ঞেস করছিলাম যে আমি টেস্টটা করাবো কি না, নাকি আমি চুপচাপ বাড়িতে বসে থাকবো। কারণ আমার সেই অপশানটা ছিল ওয়ার্ক ফ্রম হোম করে আমি মানে ধরে নিলাম এই বাড়িতে বসে যাব, বেরোবো না, কোনো রকমের ডান্দিক বাঁদিক করে কাটিয়ে দেবো। কিন্তু আমি বিভিন্ন আমার বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে বা কয়েকজন ডাক্তার যারা পরিচিত আছেন তাদের কথা বলে আমি বুঝলাম যে না, টেস্টটা না করানো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ যদি কোনো কারণে এমনি আমি ঠিক আছি, খুব একটা শারীরিক অবস্থা খারাপ নয়, কিন্তু কোনো কারণে যদি আমার শারীরিক অবস্থার অবনতি হয়, শ্বাসকষ্ট দেখা যায়, সেই মুহূর্তে কিন্তু আমাকে হসপিটালাইজ করতে অনেক সমস্যা হবে। কারণ হিসেব হচ্ছে হসপিটালে ঢোকানোর আগে কোভিড টেস্ট করে তবেই ঢোকানো হয়। সে আপনি যে কোনো রোগ নিয়েই আপনি যান না কেন, আপনাকে কোভিড টেস্ট প্রথমে করা হবে। এবার কোভিড টেস্ট করে তার রেজাল্ট আসতে কিন্তু খানিকটা ক্রিটিক্যাল সময় কিন্তু পেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওই ক্রিটিক্যাল সময়টুকুর মধ্যে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। সুতরাং সেই রিস্কটা থেকে যাচ্ছে। সুতরাং আমাকে বলা হলো, ভাই অত চিন্তা করো না, ওসব সোশ্যাল স্টিগমা পরে চিন্তা করা যাবে, নাও ইট ইজ ম্যানেজেবল, ফার্স্ট ইউ হ্যাভ টু ডু দ্য টেস্ট। তো আমি সেই জন্য টেস্টটা করালাম, এবং আমার মধ্যে নানা রকম ডাউট ছিল। দেখুন, আমি একা থাকি, ঠিক আছে, আমার একটা চারতলা বাড়ি, নিচে বাড়িওয়ালা থাকেন, দুজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা থাকেন, নিচে দোকান আছে, দুটো দোকান আছে। এবার আমার মাথায় হচ্ছে, আচ্ছা আমার যদি পজিটিভ হয়, এ তো অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবে, পুলিশ আসবে, এসে বাড়িটাকে সিল করে দেবে, তার মানে দোকান বন্ধ হয়ে যাবে, বাড়িওয়ালা বেরোতে পারবে না, তারপরে আমাকে বলবে না ভাই তুমি এখান থেকে বাড়ি ছাড়ো, চলে যাও, নানা রকম গণ্ডগোল আছে। মানে এই সব জিনিস। তারপরে দ্বিতীয় কথা, আমার বাড়িতে যিনি রান্না করতে আসেন তিনি আসবেন না। আমি নিজেও যে রান্না খুব একটা ভালো করতে পারি তাও নয়, মানে বেসিকগুলো চালিয়ে নিতে পারি, কিন্তু একটা লং পিরিয়ড ধরে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি খাবো, কোথা থেকে আমার খাবার আসবে, এই সব নানা রকম চিন্তায় কিন্তু আমি টেনশানে পড়ে গেছিলাম। কিন্তু যাই হোক, এই যে যখন পজিটিভ হলো তারপরে কিন্তু সিচুয়েশানটা অনেক বদলে গেল, এবং আমি তখন বুঝলাম যে না, আমি জিনিসটা খুব একটা ভুল করিনি। এবার স্বাভাবিকভাবেই এখন যেটা হচ্ছে, আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফোন এলো, আপনার থানা থেকে, নিউ টাউনে আমি থাকি, নিউ টাউন থানা থেকে আমাকে ফোন করলো, খুব ভদ্রভাবে জিজ্ঞেস করলো কেমন আছেন, কী আছেন, আপনি কি একা আছেন, কীভাবে আছেন জিজ্ঞেস করে নিল, এখানেই থাকবেন কি না কোনো ফেসিলিটিতে যাবেন সেটা জিজ্ঞেস করে নিল। তো আমি প্রেফার করলাম আমি বাড়িতেই থাকবো। তারপরে আরেকজনের কথা, ডক্টর অর্ণব রে, তিনি হচ্ছেন নিউ টাউন এনকেডিএ যে আছে, এনকেডিএ মেডিকেল সেন্টারে উনি নোডাল অফিসার এনকেডিএর জন্যে। অসম্ভব সাপোর্ট আমি ওনার থেকে পেয়েছি। আমি আবারও বলবো, উনি আমাকে ফোন করে ভরসা জোগালেন যে কোনো অসুবিধে নেই, আপনি থাকুন, কোনো চিন্তা নেই, সব আমরা দেখে নেব, আপনার কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আমার যে বাড়িওয়ালা আছেন তিনিও আমাকে ফোন করে বললেন আপনার কোনো চিন্তা নেই, আপনি আরামসে থাকুন, বাড়িতে থাকুন, আপনার কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট যে আমার যে কাজের যে মহিলা যিনি রান্না করেন তার কথাও আমি বারবার বলবো, কারণ তার সাপোর্ট ছাড়া এতদিন এই দিনগুলো আমি কাটাতে পারতাম না। উনি আমায় বললেন আমি এসে রান্না করব না। তো ওনার সঙ্গে যে অ্যারেঞ্জমেন্টটা হলো, আমি ওকে টাকা পাঠিয়ে দিলাম। উনি কী করলেন, ডিসপোজেবল প্রচুর প্লাস্টিকের বাটি কিনে নিলেন, নিজের বাড়িতে রান্না করে ওই বাটিতে খাবার ভরে প্রত্যেক দিন উনি এসে দরজার বাইরে সকালবেলা রেখে যেতেন। মানে এটা আমি একটা দেখলাম, এই যে আমি সচেতনতার কথাটা বলছিলাম না, এই সচেতনতার জিনিসটা এমনই, এর সঙ্গে ইনস্টিটিউশনাল এডুকেশান আর সচেতনতার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই ভদ্রমহিলা অত্যন্ত সাধারণ, উনি সুন্দরবনে থাকেন, হয়তো পড়াশুনো খুবই কম করেছেন, কিন্তু এই যে সেন্সটা ওনার রয়েছে, এই যে হেল্প করার যে ব্যাপারটা রয়েছে, যে উনি কিন্তু ভয় পেলেন না, ওরে বাবা করোনা হয়েছে, উনি বলতেই পারতেন না ভাই আমি কালকে আপনার বাড়িতে ঢুকবো না, বা আপনার এই বিল্ডিংয়েই ঢুকবো না, উনি বলতেই পারতেন। কিন্তু আমার সৌভাগ্য বলতে হবে, আমি এমন একজনকে পেয়েছি যিনি আমাকে কমপ্লিট সাপোর্ট করেছেন। প্রত্যেক দিন খাবার এসে আমার বাড়ির সামনে রেখে গেছেন, বাড়ির দরজার বাইরে একটা চেয়ার রাখা থাকতো, ওখানে সব রেখে যেতেন, আমি শুধু তুলে নিতাম। এনকেডিএ থেকে ওরা এসেছিল, স্যানিটাইজ করে গিয়েছিল। এবং এখন বাড়ি জেনে রাখুন, বিল্ডিং সিল করা হয় না। আমার যেমন একটা সিঙ্গেল বাড়ি, 4 তলায় 4টে ফ্ল্যাট আছে, ওরা ওপরে এসে শুধু আমার দরজার বাইরে একটা স্ট্রিপ মতো লাগিয়েছিল, ডু নট এন্টার বা ওরম করছে কিছু একটা লেখা ছিল,
সুতরাং পুরো বিল্ডিং যে সিল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। নিচে দুটো দোকান যেমন চলতো তেমনি চলেছে, কোনো অসুবিধা হয়নি। এছাড়া আমাকে আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার পরিচিত 2-3 জন ডাক্তার এবং অবশ্যই NKD-এর যে ডাক্তার নোডাল অফিসার ডক্টর রে নিয়মিত আমাকে ফোন করে খবর নিয়েছেন। আমি আয়ুষ্মন্ত্রক থেকে ফোন পেয়েছি, নিউ টাউনের মেডিকেল সেন্টার থেকে প্রত্যেক দিন সকালে ফোন করে আমার শরীরের খবর নেওয়া হয়েছে। তো এই সাপোর্টগুলো আমি পেয়েছি এবং এই জন্যই আমি বলছি যে অনেক জায়গায় এই সাপোর্টগুলো এখনও পাওয়া যাচ্ছে না, পাড়া প্রতিবেশীরা সহযোগিতা করছেন না। সুতরাং আমার আবেদন থাকবে যে এই সহযোগিতাগুলো যদি পাওয়া যায় তাহলে আমি যেটা ফিল করেছি, আমি 17 দিন বাড়িতে ছিলাম, আমার বিন্দুমাত্র অসুবিধে হয়নি, বিন্দুমাত্র অসুবিধা হয়নি। এবং এই জিনিসটাই যদি সবার সঙ্গে হয় তাহলে থিংস উড হ্যাভ বিন মাচ ডিফারেন্ট। এবং সেই জন্যই আমি এই আবেদনটা রাখছি এবং আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। এবার যেটা হলো, আমার এছাড়া বাড়িতে পজিটিভ রিপোর্ট আসার পরে এবং বাড়িতে থাকার পরে আমার কিন্তু কোনো রকম শারীরিক অসুবিধে আর কিছু হয়নি, শ্বাসকষ্ট কিছু হয়নি, ঠিক আছে, আমি পারফেক্টলি ঠিক ছিলাম। এবার কি হয়েছে, একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। আমাকে দুটো জিনিস মেজার করতে বলা হয়েছিল রেগুলার, দিনে অন্তত 5 থেকে 6 বার। সেটা হচ্ছে পালস অক্সিমিটার দিয়ে ব্লাড অক্সিজেনের অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা। এটা কিন্তু অসম্ভব একটা জরুরি জিনিস, কারণ এখানে একটা প্রবলেম হয়, যদি অক্সিজেন লেভেল ব্লাডে কমে যায় তাহলে কি হয়, প্রথম দিকে বডি অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আপনারা হয়তো জানেন যে সাধারণ মানুষের 95 থেকে 99-এর মধ্যে একটা অক্সিজেন স্যাচুরেশন থাকে ব্লাডে, সেটা অক্সিমিটারে দেখা যায়। এবার 95-এর যদি নিচে নেমে যায় তাহলে সেটা কিন্তু একটা চিন্তার কারণ হয়ে ওঠে এবং সেই সময় ডাক্তার কনসাল্ট করা ইমিডিয়েট করা উচিত। আর যদি 90-এর নিচে চলে যায় দেন ইউ নিড হসপিটালাইজেশন। সো দ্যাট ইজ দ্য প্রোটোকল। এবার কি হচ্ছে, অনেক সময় কি হয়, ব্লাডে যে অক্সিজেন লেভেল সেটা নামতে শুরু করে, কারণ রোগটা ইম্প্যাক্ট করে ফুসফুসকে, লাংয়ে ইম্প্যাক্ট করে। যেহেতু লাং অক্সিজেন দিয়ে যুক্ত ব্লাড শরীরে পাঠাতে পারে না, সুতরাং স্যাচুরেশন ফল করতে শুরু করে। নিয়ে একটা এপক্সিয়া আমরা এটাকে বলি, ডাক্তারি পরিভাষায় বলা হয়। তো সেই এপক্সিয়াটা শুরু হয়, কিন্তু এর সঙ্গে একটা টার্ম আছে হ্যাপি এপক্সিয়া। তার মানে হচ্ছে আপনার ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে আপনার বডি অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, সেজন্য আপনি বুঝতে পারছেন না। কিন্তু হঠাৎ যখন সেটা কোনো দিন এই 90-এর নিচে চলে যাবে তখন হঠাৎ বডি কিন্তু রিভোল্ট করবে, আচমকাই শ্বাসকষ্ট শুরু হবে এবং তখন কিন্তু একটা এমার্জেন্সি সিচুয়েশন, তক্ষুনি যদি হসপিটালে নিয়ে না যাওয়া যায় তাহলে কিন্তু একটা প্রাণ সংশয়ের একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেজন্য আইডিয়াল হচ্ছে আপনি যারই হয়েছে পালস অক্সিমিটার একটা জরুরি জিনিস, আর টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার একটা জরুরি জিনিস। পালস অক্সিমিটার খুব সিম্পল, আমার কাছে একটা আছে, আর জানি না, আমি দেখাচ্ছি। একটা ছোট্ট যন্ত্র, অনেকেই হয়তো দেখেছেন, এটা এখন খুব পরিচিত জিনিস দেওয়া গেছে। এই হচ্ছে যন্ত্রটা, এটা ডান হাতের যে মধ্যমা তাতে লাগালেই আপনাকে রিডিংটা দিতে শুরু করবে এইভাবে। এবার জিনিসটা কিছুক্ষণ যদি আপনি ধরে রাখেন, 15-20 সেকেন্ড, প্রথমে একটু ফ্লাকচুয়েট করে, 15-20 সেকেন্ড পরে জিনিসটা স্টেবল হয়ে যায়, সেই রিডিংটা আপনি নোট করে রাখবেন এবং আপনার ডাক্তারকে পাঠাতে থাকবেন। এটা হচ্ছে যদি আপনি হোম আইসোলেশনে থাকেন এবং আপনি কোভিড পজিটিভ হন, এটা কিন্তু খুব জরুরি। কারণ এইটা মিস হলে যদি আচমকা আপনার কোনো দিন নেমে যায় তখন কিন্তু একটা প্রবলেমের তৈরি হওয়ার জায়গা থাকে। তো সেটা একটা হলো। আচ্ছা, এছাড়া আমি কি করেছি, ডাক্তারবাবুকে তো দিনে 2 বার আমি এটা পাঠাতাম এবং ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। প্রত্যেকবার যখনই আমি পাঠিয়েছি উনি লিখেছেন আপনার রিডিং পারফেক্ট আছে, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, আপনি ঠিক হয়ে যাবেন। দেখুন এটা যে লিখছে, আমিও বুঝতে পারছি আমার রিডিংটা ঠিক আছে, কিন্তু ওই যে একটা ডাক্তার অ্যাকচুয়ালি লিখছেন যে আপনি ঠিক হয়ে যাবেন, আপনি ইউ আর ডুইং ফাইন, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, ইউর হেলথ ইজ ফাইন, এইটা কিন্তু অনেকটা ভরসা যোগায়। এছাড়াও আমার 2 জন ডাক্তার বন্ধু আমাকে সাহায্য করেছেন, তাদেরও আমি পাঠাতাম, তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। তো সেক্ষেত্রে সেই জিনিসটা আমি বেরিয়ে গেছি। এবার
প্রশ্ন হচ্ছে যাদের এই সুবিধাটা নেই, যারা কলকাতার বাইরে থাকেন, অন্যান্য জায়গায় থাকেন, তাদের কিন্তু এই সুবিধাটা সব সময় পাওয়া সব জায়গায় সম্ভব নয়। সেক্ষেত্রে কি করবেন? দেখবেন রাজ্য সরকারের একটা টেলিমেডিসিন সাপোর্ট আছে, আমি নিজে ওটাতে ফোন করে দেখেছি, দে আর কোয়াইট রেসপন্সিভ। আপনার ফোনে ডাক্তাররা থাকেন এবং আপনি ফোন করে যে কোনো ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন। এটা একটা সাপোর্ট লাইন হয়েছে এবং ইট ইজ এফেক্টিভ, এইটুকু আমি বলতে পারি। আমি নিজের যেটুকু এক্সপিরিয়েন্স আছে এবং আমার যেহেতু বন্ধুবান্ধব থেকে যারা আরও মানে কোভিড মানে আক্রান্ত হয়েছেন তাদের থেকে আমি শুনেছি যে এই যে টেলিমেডিসিন সাপোর্টটা আছে, নাম্বার আপনি সব জায়গাতেই নেটে পেয়ে যাবেন। এই যে সাপোর্টটা আছে ডাক্তারদের সাপোর্ট, এটা কিন্তু যথেষ্ট ভালো। এবং আমি ডাক্তার বন্ধুদের থেকে যেগুলো পেয়েছি সেগুলো ছেড়ে দিলেও প্রায় ওই জিনিস আপনি ওখান থেকেও পাবেন সরকারের তরফ থেকে এবং সম্পূর্ণ বিনামূল্যে। নাম্বার 1। নাম্বার 2, অনেক হসপিটালই এখন ওই হোম আইসোলেশন প্যাকেজ চালু করেছে, বিভিন্ন রকম চার্জ আছে, তার বিনিময়ে আপনাকে ওই ভিডিও কলে একজন ডাক্তার আসবেন, ডায়েটিশিয়ান আসবেন, ইত্যাদি ইত্যাদি আছে, আপনারা নেটে দেখে নিতে পারেন। প্রায় যে কোনো বড়ো হসপিটাল শহরের এই সার্ভিসটা চালু করেছে যারা হোম কোয়ারেন্টাইন লোকেদের জন্য। সুতরাং চাইলে আপনি সেই সার্ভিসটাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার যে রেগুলার যে মনিটরিং সেটা কিন্তু হতে থাকবে। আর কোনো কারণে যদি আপনার শরীর খারাপ হয় বা শরীর বেশি খারাপ হয় তাহলে হসপিটালে শিফট করারও একটা সুবিধা থাকতে পারে। এবার কলকাতার বাইরে জেলাতে শহরে বা ছোট জায়গায় কি হবে আমি কিন্তু সত্যি জানি না, সেখানে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ এবং সেসব জায়গায় যারা থাকেন তাদের আমি সত্যি মানে আই রিয়েলি ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু দেম। আমি যেহেতু শহর কলকাতায় আছি, নিউ টাউনে আছি, এটা একটা অন্যতম ফোকাস এরিয়া, একটা স্মার্ট সিটি বলে যাই হোক একটা প্রমোট করা হচ্ছে, সেহেতু এই জিনিসগুলো আমি এখানে পেয়েছি। শহর কলকাতায় যারা থাকেন তারাও হয়তো এই সাপোর্টগুলো পাচ্ছেন, কিন্তু বাইরে অন্যান্য শহরে মফস্বল শহরে কি আছে আমি কিন্তু সত্যি জানি না। যারা ওই বাইরের শহরে আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা এটা গেল ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট ইন দ্য সেন্স ডাক্তারের সঙ্গে কনসালটেশন। তো আমি কোনো হসপিটাল প্যাকেজ নিইনি বা টেলিমেডিসিনে আমি যাইনি, যেহেতু আমার নিজের বন্ধুবান্ধব ছিল। আচ্ছা এছাড়া আমি কি করেছি, বেসিক জিনিস আমি যেগুলো সবাই বলেছেন, একটু গরম জল খাবে, সকালবেলা উঠে পাতিলেবু আদা দিয়ে মিশিয়ে একটু জল খাবে, একটু বেটাডিন দিয়ে গার্গল করবে, ভিটামিন সি এনরিচ যেগুলো ফল আছে, মানে লেটসে ওই পাতিলেবু হোক বা মুসাম্বি হোক ওইগুলো খাবে, সেই ফল আমাকে আমার এই মহিলা এনে দিতেন। ওষুধ বলতে আমার শুধু অ্যাজিথ্রামাইসিন। আচ্ছা এছাড়া আমার ছিল ওই জিঙ্ক সাপ্লিমেন্ট একটা মাল্টিভিটামিন আর একটা ভিটামিন সি। এছাড়া কিন্তু আমি আর কোনো ওষুধ খাইনি। আর একটা আমি ওষুধ খেয়েছিলাম, সেটা হচ্ছে ওই এটা অ্যান্টি অ্যালার্জিক টাইপের ড্রাগ, সেটা আমার মাঝখানে একটু ওই হুইজিং প্রবলেম হচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো, সেই জন্য আমাকে ওইটা দিয়েছিল। এছাড়া কিন্তু আমি আর কোনো রকম ওষুধ খাইনি, আমাকে খেতে হয়নি। এবং প্রোটোকল হিসাবে দেখুন, আমি যেহেতু একা থাকি সেহেতু একটা সুবিধা হয়েছে, আমার সঙ্গে আর কেউ রিস্কে আছে এরকম কোনো ব্যাপার হয়নি। কিন্তু এর সঙ্গে আরেকটা জিনিস থাকে যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকল আছে, যে যদি কেউ একা থাকে তাহলে তাকে কিন্তু কোনো রকম কোয়ারেন্টাইন ফেসিলিটিতে শিফট করার কথা গভর্নমেন্টের হিসেবে। তো সেক্ষেত্রে আমাকে একটা ডিক্লারেশন গভর্নমেন্টকে দিতে হয়েছিল যে না আমি একাই থাকবো এবং ইটস ওকে। এবং তার সঙ্গে আমার যে ডাক্তার যিনি ফার্স্ট আমাকে দেখেছিলেন তিনি একটা সার্টিফাই করে দিয়েছিলেন যে হ্যাঁ একে বাড়িতে রাখা যায়। এটা না হলে কিন্তু একা থাকলে মুশকিল আছে, আপনাকে ইনসিস্ট করতে পারে গভর্নমেন্ট থেকে যে ইউ হ্যাভ টু গো টু সাম কোয়ারেন্টাইন ফেসিলিটি। এবার কোয়ারেন্টাইন ফেসিলিটি কী হচ্ছে, দু ধরনের হয়। এক হচ্ছে আপনি যে কোনো হসপিটাল এখন কি করেছে, বহু হোটেলের সঙ্গে টাই আপ করেছে, কারণ হোটেলগুলোর এমনিতেই ব্যবসা নেই। সো হোয়াট দে হ্যাভ ডান, দে হ্যাভ টাইড আপ উইথ হসপিটালস অ্যান্ড দে হ্যাভ মেড দেয়ার স্যাটেলাইট সেন্টার্স। মানে ওখানে আপনি যদি অসুস্থ হন বা রুগী হন আপনি ওখানে গিয়ে থাকতে পারেন, আপনার যদি সিমটম বেশি কিছু না থাকে তাহলে আপনি অনায়াসে ওখানে গিয়ে থাকতে পারেন। এছাড়া গভর্নমেন্টের নিজস্ব কোয়ারেন্টাইন ফেসিলিটি আছে, সেগুলো কমপ্লিটলি ফ্রি, বিভিন্ন জায়গায় করেছে, নিউ টাউনেও আছে, সল্টলেকেও আছে, কলকাতারও বিভিন্ন জায়গায় আছে। সুতরাং আপনার যদি মনে হয় আপনি ওখানেই গিয়ে থাকতে পারেন, দ্যাট ইজ ফ্রি। কিন্তু কী ফেসিলিটি আছে না আছে আমি অতটা অবশ্যই জানি না। প্রাইভেটগুলো ফেসিলিটি দিচ্ছে, বাট দে আর এক্সপেন্সিভ, মানে দিনে 3,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আছে, সেটা মানে হোটেলগুলো চার্জ করছে। এবার তাতে বেসিক সাপোর্ট আপনাকে দিয়ে দেবে। আর
যদি কোনো কারণে অবস্থা খারাপ হয় তাহলে আপনাকে যে লিঙ্কড হসপিটাল আছে সেখানে আপনাকে ট্রান্সফার করা হবে। এছাড়া যদি টুকটাক অক্সিজেনের প্রয়োজন হয় বা কিছু হয় সেগুলোর সেই বন্দোবস্ত সেখানে করা আছে। গভর্নমেন্ট থেকে পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছে যে স্যাটেলাইট সেন্টার করতে গেলে কী কী মিনিমাম ফেসিলিটি রাখা দরকার, সেগুলো মেনেই তৈরি করা হচ্ছে। কিন্তু ওই বললাম প্রাইভেট হলে সেগুলো এক্সপেন্সিভ, এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি হোম আইসোলেশনে থাকেন তাহলে যেটুকু বললাম, আপনার যদি বিশেষ কোনো শারীরিক উপসর্গ না থাকে তাহলে আমি যেটুকু করেছি ওটুকু করলেই হয়ে যাবে। আর যদি মাইল্ড বা একটু বেশি কিছু হয় তাহলে এই কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যেতে পারে। বা আপনার যদি কিন্তু অবস্থা যদি খারাপ হয়, মানে সত্যি যদি শ্বাসকষ্ট শুরু হয় বা সেরকম হয়, যেটা খুব খুব কম ক্ষেত্রে হয়, আবার বলছি খুবই কম ক্ষেত্রে হয়, তখন আপনাকে হসপিটালে শিফট করার প্রয়োজন হতে পারে। কিন্তু যেটা মাঝখানে গণ্ডগোল হচ্ছিল, যাদের বেশি সিমটম নেই তারাও গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছিলেন। এতে কি প্রবলেম হচ্ছে, ওরে বাবা আমার জাস্ট টেস্ট পজিটিভ হয়েছে, আই উইল গো টু দ্য হসপিটাল, আই হ্যাভ মানি, আমার ইন্স্যুরেন্স আছে, আমি হসপিটালে গিয়ে বসে গেলাম। এই জিনিসটা আগে প্রচণ্ড বেশি হচ্ছিল। এর ফলে কি হচ্ছে, বেড আটকে আছে এমন রুগী যার অ্যাকচুয়ালি কিন্তু হসপিটালে থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, সেকেন্ড কোভিড টেস্টের ব্যাপারটা আমি আসছি। তার কিন্তু হসপিটালে থাকার প্রয়োজন নেই টেকনিক্যালি, তাকে বাড়িতে রেখে স্বচ্ছন্দে চিকিৎসা করা যায়। তার সেরকম কোনো উপশম নেই বা গেল ভাব হয়নি, এমন কিছুই হয়নি যাতে হসপিটালে থাকবে, কিন্তু তারাও হসপিটালে বেড আটকে বসে আছেন। ফলে যে লোকটা শ্বাস উঠে গেছে, সত্যিই হসপিটালে ভর্তির দরকার, সে মাথা কুটে মরছে, এই হসপিটাল থেকে সেই বেড পাচ্ছে না। তো এইটার এগেনস্টে আমি সেদিন দেখলাম একটা খুব ভালো গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশান দিয়েছে। এখন হসপিটালে কাকে রাখা হবে সেটা ডাক্তাররা ডিসাইড করবেন, যিনি ট্রিট করছেন সেই ডাক্তার ডিসাইড করবেন আপনি হসপিটালে থাকবেন কি থাকবেন না। এবং যদি ডাক্তার মনে করেন আপনার হসপিটালে থাকার কোনো প্রয়োজন নেই, তখনই আপনাকে হসপিটাল থেকে ছুটি করে দেবেন এবং সেটা আপনি মানতে বাধ্য। সেটা এবার ওখান থেকে ছুটি করে আপনাকে স্যাটেলাইট সেন্টারে পাঠাতে পারেন বা ওখান থেকে ছুটি করে আপনাকে বাড়িতেও পাঠিয়ে দিতে পারেন। কিন্তু ওয়ান্স দ্য ডক্টর ডিসাইডস যে আজকে আপনাকে বেড ছাড়তে হবে, আপনাকে ছাড়তে হবে, কারণ সেই বেডটা নেক্সট যে পেশেন্ট আছে যার সত্যিই বেড দরকার তাকে দেওয়া হবে। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক স্টেপ, যেটা আগে দরকার ছিল, কারণ যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন তিনি রোগীর অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে ডিসিশন রয়েছে, আমার মনে হয় বেডের ক্রাইসিস এতে কিছুটা হলেও কমবে, শুধু অকারণে বেড আটকে থাকার যে টেন্ডেন্সিটা সেটা কম হবে। আচ্ছা, এবার আসছি এর পরের ব্যাপার। ধরুন আমি তো কাটিয়ে দিলাম, এবার হু উইল সে দ্যাট আই এম ফিট, আমি কিওর্ড হয়েছি, এই কথাটা কে বলবে? এটা একটা প্রশ্ন। আগে কি হতো, আগে রিটেস্ট হতো। আপনার প্রথমবার টেস্ট হলো, আপনি রোগী ধরা পড়লো, তারপরে আপনার আবার রিটেস্ট হবে। রিটেস্ট করতে গেলে দুটো প্রবলেম আছে। রিটেস্টে কী প্রবলেম? এক নম্বর হচ্ছে রিটেস্ট করা মানেই এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার বা এক্সিস্টিং যে আপনার টেস্ট কিটগুলো আছে তার ওপর চাপ পড়ছে, যে একটা সেম লোক বারবার ঘুরে টেস্ট করাচ্ছে, আর অ্যাটলিস্ট দুবার করাচ্ছে, একবার রোগ ধরা পড়ার জন্য আর একবার ঠিক হয়ে গেছে কিনা জানার জন্য। সেটা একটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উপর একটা চাপ তৈরি করছে। আর এছাড়া দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে করোনার যে টেস্টটা রয়েছে, যেটা আমাদের করা হয়, যেটার নাম হচ্ছে RT-PCR। এই টেস্টটা কী করে, বেসিক্যালি আপনার নাজাল বা থ্রোট সোয়াব নেওয়া হয় ভেতর থেকে, নিয়ে এটাকে একটা ল্যাব ফ্যাসিলিটিতে নিয়ে গিয়ে এসেনশিয়ালি এটা RNA-তে কনভার্ট করে বার করা হয়, কারণ করোনা ভাইরাসটা হচ্ছে RNA ভাইরাস। এবার যদি ওটা ম্যাচ করে ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স তাহলে আপনাকে পজিটিভ বলা হয়। কিন্তু এই টেস্টের একটাই প্রবলেম হচ্ছে, শরীরে আপনার যদি ভাইরাল ট্রেস থেকে যায় কোনো রকম, ভাইরাল ট্রেস বলতে সোজা বাংলায়, মানে খুব গোদা বাংলায় যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, আপনার শরীরে যখন পজিটিভ হচ্ছেন তখন একটা ভাইরাস আছে যেটা অ্যাক্টিভ, মানে জ্যান্ত ভাইরাস, যেটা আপনার শরীরের ক্ষতি করতে পারে প্লাস ইনফেকশন ছড়াতে পারে। দ্বিতীয়ত 14 দিন কাটার পরে ভাইরাসটা অটোমেটিক্যালি কি, আপনার যদি কোনো সিমটম না থাকে, আপনার যে পলিসি আছে তাতে বলা হচ্ছে লাস্ট 7 দিনে আপনার যদি কোনো জ্বর না আসে, কোনো রকম সিমটম না আসে, ইউ আর ডিমড অ্যাজ ফিট। ঠিক আছে, তার মানে ভাইরাসটা আপনার শরীরে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু
কোনো কারণে যদি মরা ভাইরাসও, মানে খুব গোদা বাংলায় আবার বলছি, মরা ভাইরাসের ট্রেস যদি শরীরে থেকে থাকে, তাহলে কিন্তু এই আরটিপিসিআর টেস্ট সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারে না। সেক্ষেত্রে আপনার আবার পজিটিভ আসার চান্সটা কিন্তু থেকেই যায়, অন্তত কিছু ক্ষেত্রে। তখন কী হবে, আবার আপনাকে ওই সাইকেলের মধ্যে দিয়ে যেতে হবে, নয়তো শিওর হওয়ার জন্য আর একটা কোনো ল্যাব থেকে টেস্ট করাতে হবে 2-4 দিন পরে, মানে পুরো ব্যাপারটা একটা গোলমেলে। তো এখানে হুয়ের গাইডলাইন ফলো করে আইসিএমআর এবং এখানে যে সোশ্যাল হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, তারা ক্লিয়ার গাইডলাইন এখন দিয়ে দিয়েছেন যে যদি আক্রান্ত আপনি হন, পজিটিভ হন, 14 দিন পরে হি উইল বি গিভেন এ সার্টিফাইড অ্যাজ কিওর্ড, provided in last 7 days you don't show any symptom of COVID or don't run a temperature. সুতরাং আমার ক্ষেত্রে 14 দিন কাটার পরে আমার কোনো রকম রিটেস্ট হয়নি, কিন্তু গভর্নমেন্টের মেডিকেল অফিসার, এখানে যে এনকেডিএ বা হিডকো অথরিটি আছে, বা কলকাতায় থাকলে আপনার যে মিউনিসিপ্যালিটি আছে, সেখান থেকে মেডিকেল অফিসার আপনাকে সার্টিফাই করবেন যে আপনার কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়েছে, আপনি এখন বেরোতে পারেন। এই হচ্ছে ঘটনা। সুতরাং রিটেস্টের এখন প্রয়োজনীয়তা ক্লিয়ারলি বলা হয়েছে নেই। সুতরাং রিটেস্ট আপনি চাইলে করাতে পারেন, এটা আপনার চয়েস, বাট ইউ আর নট বাউন্ড টু ডু আ রিটেস্ট অ্যান্ড ইউ উইল বি ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট বাইড এ লেটার। আপনার পরিষ্কার লেটারে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির লেটার হেডে মেডিকেল অফিসার সই করে দিয়ে দেবেন যে আপনি সুস্থ। ঠিক আছে? তো এটা বোধহয় কেউ আমাকে জিজ্ঞেস করছিলেন যে কিভাবে এটা হয়, সেটা এখন হচ্ছে সেটা। দ্বিতীয় এর একটা প্রবলেম হচ্ছে আরোগ্য সেতু। আরোগ্য সেতু একটা অ্যাপ আছে, আপনি জানেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজের, কারণ আপনি যদি ব্লুটুথ অন করে রাখেন এবং কেউ যদি কোভিড পেশেন্ট আপনার ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকে, তাহলে কিন্তু ধরা পড়ে। পুরো ফাংশনালিটি আমি যদিও জানি না, কিন্তু আমাদের অফিসে আরোগ্য সেতু অ্যাপটা ম্যান্ডেটরি করে দিয়েছিল। তো এবার কি হয়েছে, আমার যখনই পজিটিভ এলো, আইসিএমআর-এর যখন ডেটাটা গেল, সেই ডেটাটা কিন্তু চলে আসে আরোগ্য সেতু অ্যাপেও। এবং আরোগ্য সেতু অ্যাপে আসা মাত্র আমাকে জিজ্ঞেস করলো যে এই ফোন নাম্বার আপনার, এই মোবাইল নাম্বার, ইউ আর ডিটেক্টেড অ্যাজ পজিটিভ, নিয়ে আপনার হয়ে গেল ইউ আর কোভিড পজিটিভ। এবার এই জিনিসটা 14 দিন চললো। তারপরে আমি এখানে এনকেডিএ হিডকো থেকে আমি সার্টিফিকেশান পেয়ে গেলাম যে আমি সুস্থ এবং আমি বেরোতে পারি, কিন্তু আমি দেখলাম আরোগ্য সেতুতে ওই জিনিসটা স্টেটাসটা চেঞ্জ হচ্ছে না, তখন আমাকে কোভিড পজিটিভ দেখাচ্ছে। তখন আমি ওদের হেল্পলাইনে ফোন করি, তো ওখান থেকে বললে এটা কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, আপনি আমাদের একটা মেল আইডি আছে support@arogyasetu.gov.in এরকম কিছু একটা আছে, সেখানে ওটা আমাদের দিয়ে দিয়েছিল, বলে আপনি এখানে আপনার ডিটেলটা দিয়ে মেল লিখুন, আমরা করে দেবো। এবং আমি দেখলাম একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সত্যিই কাজ করে। আমি মেল লিখলাম যেদিন, পরের দিন সকালে আমি দেখলাম ওটা সেফ হয়ে গেল, ওখানে দেওয়া আছে আই এম সেফ। তো এই জিনিসটা হলো পুরো সাইকেলটা আমার। আর এই যে 17 দিন আমি বসেছিলাম, আমি কি করেছি, যেহেতু আমি বাড়িতে একা থাকি, একটা ডিপ্রেশন আসার চান্স থাকে, সেজন্য আমি প্রথমে যেটা করেছিলাম, আমি ওয়ার্ক ফ্রম হোম অপশানটা চালু রেখেছিলাম। মানে সকালবেলা অফিসের ল্যাপটপ খুললে মোটামুটি 7-8 ঘন্টা ওই উত্তেজনাতে কেটে যাবে, আমি অন্যদিকে বেশি দেখতে পারবো না, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, আমি সন্ধ্যেবেলা ওই বিভিন্ন রকম ওয়েব সিরিজগুলো বা ইয়েগুলো যেগুলো, বা একটা ভালো সিনেমা, একটা হাসির সিনেমা, একটা প্রেমের সিনেমা ইত্যাদি ইত্যাদি আমি দেখে গেলাম। সিরিয়ালগুলো ভালো ভালো হচ্ছে, ভালো দুর্ধর্ষ ওয়েব সিরিজ হয়, গান শুনলাম ইউটিউবে, এইসব করে কাটিয়ে দিয়েছি। এই যে বলে না, এই যে নিউজ দেখবেন না বা ইয়ে দেখবেন, এটা কিন্তু ঠিকই বলে, প্রচণ্ড ডিপ্রেসিং একটা ব্যাপার। খুললেই মনে হবে পৃথিবী এবার শেষের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা কিন্তু প্রচণ্ড গণ্ডগোলের ব্যাপার, সেজন্য আমি কনসিয়াসলি এই জিনিসটাকে অ্যাভয়েড করেছি। আই ট্রাই টু স্টে পজিটিভ। আমাকে বহু লোক ফোন করে ভরসা জুগিয়েছেন, আমার বন্ধুবান্ধবরা ফোন করেছে, করেছে। সুতরাং আমার টাইমটা মোটামুটি অফিস নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে মোটামুটি কেটে গেছে, এবং আমি মানে খুব একটা কিছু ফিল করিনি। আর ওটা যেটা রিলিজিয়াসলি করেছে, আর যেগুলো বলেছিল সকালবেলা লেবুর জল খাওয়া ইত্যাদি ইত্যাদি, এসব যে জিনিসগুলো আছে সব কিছু আমি ফলো করে গেছি। খাওয়া দাওয়া তো উনি রান্না করে দিয়ে দিয়েছিলেন, একটু লাইট খাবার, কিন্তু সুষম খাদ্য যাকে বলে, সেটা খেয়ে আমি আই ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, এইবার প্রশ্ন আছে, এবার তো আমি বেরিয়ে গেলাম, টেকনিক্যালি সরকারি হিসেবে আমি সুস্থ, এবার কি আমার রিইনফেকশনের চান্স আছে? এটাও অনেকে জিজ্ঞেস করছেন। ঠিক আছে, আমি বলবো এখনও কিন্তু কোনো এরকম ডেটা নেই যাতে আপনাকে নিশ্চিতভাবে বলবে যে আপনি একবার ঠিক হয়ে গেছেন বলে আপনার এই রোগটা আর হবে না।
হয় না যে স্মল পক্স হলে বা চিকেন পক্স হলে একবার হয়ে গেলে ছোটো, বা হাম হয়ে গেলে একবার হয়ে গেলে আর কোনো দিন সারা জীবনে রোগটা হবে না, এখানে কিন্তু ব্যাপারটা তা নয়। এখন ইটস টু শর্ট এ টাইম, এই রোগটা সবে 7-8 মাস হলো পৃথিবীতে এসেছে, ইট ইজ টু শর্ট এ টাইম। এখনও কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে কোনো স্টাডি আপনাকে বলতে পারবে না যে এই রোগটা আপনার দ্বিতীয়বার হতে পারে না। একটা ইমিউনিটি গ্রো করে, আপনার যদি একটা অ্যান্টিবডি টেস্ট আছে সেটা করাতে পারেন, অনেক জায়গাতেই করছে। অ্যান্টিবডি টেস্টে দেখে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে তাহলে ওরা ধরে নেবে যে হ্যাঁ কোনো সময় আপনার শরীরে ভাইরাসটা ঢুকেছিল, আপনার সিমটম হয়নি কিন্তু আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। বা আমার কিছু সিমটম ছিল, আমার মতো কেস, কিছু সিমটম ছিল, আমার শরীরে অ্যান্টিবডি হয়তো এখন পাওয়া যাবে, কিন্তু তার মানে এই নয় যে আমি সেফ। একজন সাধারণ মানুষ যে সতর্কতা অবলম্বন করে আজকের দিনে চলছেন, আমাকে ঠিক এক্স্যাক্টলি একই সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এছাড়া উপায় নেই। আই ক্যানট বি শিওর যে আই এম অ্যাবসলিউটলি সেফ, আই ক্যান গো এনিওয়্যার। সো দ্যাট ইজ নট সামথিং উইচ ইজ নট এস্টাবলিশড অ্যাজ ইয়েট। সুতরাং সেটা আমাকে মেনটেন করতেই হবে। এবং যারা হয়তো কেউ আক্রান্ত হয়েছেন, বেরিয়েও এসেছেন, কিন্তু আমি এটুকুই বলবো, সাবধানতায় আপনি ঢিলে দেবেন না, ঠিক আছে? আপনি সাবধান থাকুন। কারণ রিসেন্টলি আমি কিছুদিন আগেই পড়ছিলাম যে একজন বোধহয় মেডিকেল কলেজের ডেপুটি সুপার না কেউ, তার বোধহয় দ্বিতীয়বার আবার ডিটেক্ট হয়েছে, কিন্তু কমপ্লিট ডিটেল পাওয়া যায়নি, বা পুরো যে হেলথ মানে স্বাস্থ্য বিষয়ক পুরো তথ্য পাওয়া যায়নি। সুতরাং এখনও শিওর করে বলা যাচ্ছে না। অন্যান্য দেশেও, ইন্দোনেশিয়া, কোরিয়া, কিছু কিছু দেশেও নাকি আমি শুনেছি রিপিট টেস্টে আবার ধরা পড়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু এটা এখনও খুবই বেসিক, মানে ন্যাশন স্টেজে আছে, এখনও বলা কিন্তু সম্ভব নয়। সেজন্য সাবধানের মান নেই, সাবধানে থাকুন, এটাই আমার বক্তব্য। আচ্ছা, এটা গেল। এরপরে আমি আর একটা জিনিস শুধু লাস্ট বলে আমি একটা শেষ করব, যে দেখুন ভয় কেন পাবেন, ব্যাপারটা কীরকম হচ্ছে, দেখুন সাবধানে থাকুন, ঠিক আছে, কিন্তু ভয় একটা ট্রিগার, তার জন্য আপনি সাবধানে থাকেন। দেখুন আমি যদি খুব একটা সোজা ভাষায় বলি, কলকাতার রাস্তায় ট্রাফিকের যে অবস্থা, স্ট্যাটিস্টিক্স বলছে আপনি যদি সকালে বাড়ি থেকে বেরোন, দেয়ার ইজ এ চান্স দ্যাট ইউ উইল ডাই ইন এ রোড অ্যাক্সিডেন্ট, এবং রোড অ্যাক্সিডেন্ট হয়ও। বাট ডাজ ইট মিন দ্যাট ইউ থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইট, ওরে বাবা আমি মরে যাবো বলে বাড়িতে বসে থাকেন? তা তো করেন না, আপনি বেরোন, বাট ইউ টেক প্রিকশন। আপনি বাইক চালালে হেলমেট পরেন, গাড়ি চালালে সিট বেল্ট পরেন, ট্রাফিক আইন মেনে চলেন, এইগুলো আপনি করেন, আপনার পক্ষে যা যা করা সম্ভব সেগুলো আপনি করেন। এখানে হচ্ছে এক্স্যাক্টলি ব্যাপারটা তাই। আপনি একবার দেখবেন, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করছি। ভারতবর্ষে এখনও পর্যন্ত বোধহয় 20 লাখ ছাড়িয়ে গেছে টোটাল কেস আমি বলছি। 20 লাখ মানে এই নয় যে এই মুহূর্তে 20 লাখ লোক অসুস্থ, 20,88,612 আজকের ডেটা অনুসারে টোটাল আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে অসুস্থ আছেন বা কোভিড পজিটিভ আছেন 6,19,000 মতো লোক, ঠিক আছে? আর 14,27,000 লোক অলরেডি কিন্তু সুস্থ হয়ে গেছেন। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা শুধু মিডিয়া দেখিয়ে যাচ্ছে ডেলি কত লোক আক্রান্ত হচ্ছে, কিন্তু ডেলি ততগুলোই লোক সুস্থ হচ্ছে। যদিও সুস্থতার রেশিওটা এখনও আক্রান্তের রেশিওটাকে ওভারটেক করতে পারিনি, কিন্তু ইট ইজ ভেরি ক্লোজ। সুতরাং লোকে যেমন আক্রান্ত একদিকে হচ্ছেন, অন্যদিকে লোকে কিন্তু সুস্থও হচ্ছেন। সুতরাং আপনি এত লোক আক্রান্ত হচ্ছেন, ওরে বাবারে করে লাভ মেরে ওঠার কোনো কারণ নেই। আর সবসময় মনে রাখবেন, ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু ভয়ানক, প্রচুর। একটা 137 কোটি দেশের জনসংখ্যায় এইটা কোনো ব্যাপারই নয়। মানে ধরুন অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম ভারতবর্ষে 80 লক্ষ লোকের কিন্তু হাঁচি কাশি হয়। আমি এত কম বললাম ফিগারটা, আরও বেশি। সুতরাং সংখ্যাটা ভারতবর্ষের মতো একটা থিকলি পপুলেটেড দেশে সংখ্যাটা কিন্তু নিয়ে অত চিন্তা করলে হবে না। আপনি দেখবেন মর্টালিটি রেট, কতজন মারা যাচ্ছে রোগটাতে এবং কতজন আক্রান্ত হচ্ছে এবং তার এগেনস্টে কতজন সুস্থ হচ্ছে, এটা দেখা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার মর্টালিটি রেট যদি ধরেন, এত বড় দেশে এখনও পর্যন্ত কোভিডে মারা গেছেন 42,518 জন লোক যবে থেকে শুরু হয়েছে। অ্যান্ড দিস figure compared to the population and the thickness of population that we have is very very low, and percentile basis এ যদি আমি দেখি, এটা হচ্ছে 2.04% অফ টোটাল অ্যাফেক্টেড যারা মারা গেছেন। এবার আমি আর একটু তথ্যটা দিচ্ছি, ইলাবোরেট করছি। এই যে যারা মারা গেছেন,
তাদের মধ্যে কিন্তু 70% কেস হচ্ছে কোমরবিডিটি কেস। তার মানে কি, এখানে ওনাদের অন্য অসুখ ছিল, যে অসুখের কারণে মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে দেখা গেছে কোভিড সংক্রমণও আছে। সুতরাং ইট ইজ কোমরবিডিটি, মানে পসিবল ই ওয়াজ এ টার্মিনাল ইল ক্যান্সার পেশেন্ট অর এ স্ট্রোক পেশেন্ট অর এ হার্ট পেশেন্ট, যারা মারা গেছেন কিন্তু তার সঙ্গে তাদের কোভিডও ডিটেক্ট হয়েছে। কারণ এখন আবার আমি বলছি, হসপিটালে এখন যে কোনো চিকিৎসার জন্য যেতে গেলেই আপনাকে কোভিড টেস্ট করা হচ্ছে। সে কারণে প্রত্যেকটা ডেথের এগেনস্টে কোভিড হয়েছে কি হয়নি তার ডেটা এখন থাকছে। সুতরাং সেই ক্ষেত্রে দেখতে গেলে 70%-এরও বেশি কেস হচ্ছে কোমরবিডিটি, বাকি কেস হয়তো বলা যেতে পারে শুদ্ধ কোভিডের জন্য মারা গেছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে দেখুন এই মুহূর্তে দেখুন 24,652 জন স্ট্যাটিস্টিক্স বলছে, টোটাল মারা গেছেন মাত্র 1954 জন। এর মধ্যেও ওই গল্পটা আছে। এবার আর একটা জিনিসে আমি আসছি, এই যে 2% বললাম না, অনেক রোগে, অনেক সাধারণ রোগে মৃত্যুর হার কিন্তু এর চেয়ে বেশি। সুতরাং এটা নিয়ে এত চিন্তা করবেন না। আপনি অসুস্থ হতে পারেন, আপনার ফ্লু হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, হাম হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গি হতে পারে, অনেক কিছুতে আপনি অসুস্থ হবেন। কিন্তু এত অসুস্থ হয়ে কি আপনি মানে চিন্তা করেন না যে ওরে বাবা কী হবে? এই ভয়ে কী করে আপনি বাঁচবেন? দিন রাত কখন আমি অসুস্থ হব, এই ভয় নিয়ে কিন্তু চলাফেরা করা যায় না। মেরে আপনি অসুস্থ হবেন, হাঁচি কাশি হবে, ঠিক হয়ে যাবে, চাপ নেই। কারণ স্ট্যাটিস্টিক্স বলছে আপনার ম্যাক্সিমাম লোক সুস্থ হয়ে বেরিয়ে আসছে, সেখানে আপনি এত ভয় পাবেন কেন? যারা, হ্যাঁ, একটা রিস্ক ফ্যাক্টর একটা আছে, সেটা সব রোগের ক্ষেত্রেই আছে। যাদের আপনার ধরুন কোনো হার্টের সমস্যা আছে, হাই ব্লাড সুগার আছে, ব্লাড প্রেশার আছে, বা সিওপিডির রোগী, অ্যাজমা পেশেন্ট, তাদের কিন্তু সাবধানে থাকতে হবে, এটা ঘটনা। এবং এই রোগ যাদের আছে তারা যে কোনো রোগের ক্ষেত্রেই তারা কিন্তু হাই রিস্কে আছেন, শুধু করোনা নয়। সুতরাং তাদেরকে একটা কন্ট্রোলড জীবনযাপন করতে হবে, তারা ইমিউনিটি বজায় রাখার চেষ্টা করতে হবে, তারা নিয়ম মেনে চলতে হবে, যে ওষুধ খাবার কথা সময় খেতে হবে, এই সব জিনিসগুলো করতেই হবে, এছাড়া কিছু উপায় নেই। কিন্তু একদম এই লাখ লাখ ফিগারটা দেখে ঘাবড়ে যাবেন না, কারণ লাখের পেছনে মানে স্ট্যাটিস্টিক্স আপনি কীভাবে দেখছেন তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা যেভাবে আপনাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা দেখলে আপনি ঘাবড়ে যাবেন, কিন্তু যদি একটু তলিয়ে দেখেন কিন্তু এত ভয়ের কারণ নেই। ঠিক আছে, এবারে সমস্যাগুলো আমি বললাম যে এক তো হসপিটালে বেডের সমস্যা, অন্য যে কোনো রোগের এখন চিকিৎসা একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। আগে আপনাকে কোভিড টেস্ট করবে, তারপরে ঢোকাবে। ধরুন আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোকের পেশেন্ট, যার ইমিডিয়েট 4 ঘন্টার মধ্যে চিকিৎসা দরকার, তাকে যদি আপনি হসপিটালে নিয়ে যান, প্রথমে বলবেন দাঁড়ান আগে কোভিড টেস্ট করছি। সুতরাং এই করতে গিয়ে সমস্যা হচ্ছে, একটা ক্রিটিক্যাল টাইম নষ্ট হচ্ছে এবং তাতে কিন্তু একটা ডেথ রেট কিন্তু বেড়ে গেছে, এটা নিয়ে অস্বীকার করলে চলবে না। এবং দ্যাট ইজ এ হার্ড ফ্যাক্ট ইন লাইফ, যে অন্য রোগে লোকে বেশি মারা যাচ্ছে রাদার দেন কোভিড, বিকজ টাইমলি চিকিৎসাটা হচ্ছে না। ঠিক আছে, আর একটা যেটা বললাম, বেসরকারি হাসপাতালে আপনি গেলে একটা বিরাট চার্জ নিচ্ছে, যে কারণ আমি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। এটা নিয়ে কেন খুব বেশি হইচই হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে হইচই হচ্ছে, সেটা আমি দেখেছি, তো সেটা তো আছেই। আর একটা হচ্ছে যেটা বললাম, মিডিয়া। দেখুন হিসেব হচ্ছে 1000টা লোক যদি সুস্থ হয় সেটা কিন্তু খবর নয়, কিন্তু একটি লোক যদি মারা যায় সেটা কিন্তু একটা বিরাট খবর। সুতরাং সেই খবরগুলো আপনি দেখতে পাবেন, মৃত্যুকে অলওয়েজ হাইলাইট করা হয়। আমরা কিন্তু ওই দুর্ঘটনা, মৃত্যু, এই ধরনের যে কোনো ধরনের খারাপ খবর দেখবেন, তাতে একটা ন্যাচারাল দেখবেন আমাদের একটা অ্যাট্রাকশান থাকে, আমরা খবর কাগজ খুলে কিন্তু ওইগুলোই দেখি, একটা ভালো খবর কিন্তু আমরা দেখি না। এটা মানুষের ইনস্টিংক্ট, এটা আমারও আছে, সবার মধ্যেই আছে। এবার এই ইনস্টিংক্টটার ওপরই ভরসা করে কিন্তু পুরো মিডিয়ার চলে, সে প্রিন্ট মিডিয়াই হোক, ইলেকট্রনিক মিডিয়াই হোক, পুরো এই জিনিসটার ওপর চলে। ততই তাদের ভিউয়ারশিপ বাড়ে বা রিডারশিপ বাড়ে, এবং তত তাদের অ্যাড রেভিনিউ বা অন্যান্য রেভিনিউ হয়। সুতরাং তাদের কাজই হবে আপনাকে কোনোভাবে ভয় দেখানো, যাতে আপনি সেটা দেখেন। সুতরাং আপনাকে ওই একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে এর পেছনে সত্যিটা কী, স্ট্যাটিস্টিক্সটা ঠিক করে বুঝতে হবে। আর একটা জিনিস দেখবেন যে টেস্ট এখন কিন্তু প্রচুর বাড়ছে, এখন এত বাড়ছে বলে হই হই হয়ে গেছে। টেস্টের সংখ্যা প্রচুর বাড়ছে, এটা মনে রাখবেন। এখন যে কোনো ধরনের উপসর্গ হলেই ডাক্তাররা এখন বলছেন টেস্ট করান, সুতরাং টেস্ট বাড়ছে, হুইচ ইজ এ গুড থিং। আপনি যদি দেখেন এখন পর্যন্ত 2,33,00,000 টেস্ট আমাদের দেশে হয়েছে, মানে আমাদের দেশে যেরকম ইনফ্রাস্ট্রাকচার এবং যেরকম অবস্থা তার তুলনায় সংখ্যাটা কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো। এছাড়া লাস্ট ফ্রাইডেতে যদি মানে গতকালের কথা যদি দেখেন, তাহলে 6 লাখ টেস্ট হয়েছে। এই 6 লাখ টেস্ট করার পরে 50,000 মতো পজিটিভ বেরিয়েছে।
এবং 6 লাখ টেস্ট কাদের হচ্ছে সেটা দেখুন, র্যান্ডাম হচ্ছে না। যাদের কোনো না কোনো উপসর্গ আছে এবং ডাক্তার বলেছেন তাদের টেস্ট করাতে হবে, তাদেরই টেস্ট হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, ইউ জাস্ট কান্ট গো অ্যান্ড গেট ইউর সেলফ টেস্টেড, ইউ নিড এ ডক্টরস প্রেসক্রিপশন। এবং ডক্টরস প্রেসক্রিপশন তখনই পাবেন যখন আপনার কোনো রকম শারীরিক অসুবিধে বা কোনো রকম উপসর্গ আপনার মধ্যে দেখা দিচ্ছে, তবে আপনি যাবেন। সুতরাং আমি বলতে পারি 6 লাখ লোক উপসর্গ নিয়ে গেছেন, টেস্ট করিয়েছেন, তার মধ্যে 50,000 আক্রান্ত বেরিয়েছে। এবং এই 50,000 ফিগারটা লাস্ট 10 দিন ধরে মোটামুটি চলছে। এবার আপনি যদি ঠিক হয়ে যাওয়ার সুস্থতার স্ট্যাটিস্টিক্স দেখেন, 90% লোক বিনা মানে খুবই মিনিমাল উপসর্গে বেরিয়ে আসছে। আমার মতো লোক যাদের হসপিটালে ভর্তির কমপ্লিটলি কোনো প্রয়োজন নেই, বাড়িতে থেকে আরামসে 14 দিন থেকে চুপচাপ বেরিয়ে আসছে, 90%-এর বেশি এরকম। বাকি কী হচ্ছে, কিছু কিছু লোক হসপিটালে যাচ্ছেন, প্রয়োজন হচ্ছে, কারণ মেইন হচ্ছে শ্বাসকষ্টটা হচ্ছে মেন প্রবলেম। এছাড়া হসপিটালে যাওয়ার কোনো কারণ নেই। শ্বাসকষ্ট হলে আপনাকে তুলে হসপিটালে নিয়ে যাবে, প্রথমে অক্সিজেন দেবে, খুব খারাপ অবস্থা হলে ভেন্টিলেটারে ফেলবে। এছাড়াও আর একটা প্রবলেম আছে, সেটা আমি আলাদা করে বলবো। তো যাই হোক, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার ডেথ রেট যদি দেখেন বা আপনার সিমটমিক ডিসকমফর্ট যদি দেখেন, এটা কিছুই নয়, ঠিক আছে। সুতরাং আপনি যদি এইটা হয়, এবং আবার বললাম, এই যে 2% ডেথ, তার মধ্যে 70% হচ্ছে কোমরবিডিটি। এই ওয়েস্ট বেঙ্গলেরই আপনাকে একটা ফিগার দেখছি, এক মিনিট দেখাচ্ছি, আমার কাছে রয়েছে। এটা গত পরশুর ডেটা। 1785 জনের মৃত্যু হয়েছে কোভিডে প্রথম থেকে ওয়েস্ট বেঙ্গলে শুধু। তার মধ্যে 1559 মানে 87.3%-এর কোমরবিডিটি আছে। কোমরবিডিটি আছে মানে তারা অলরেডি অন্য অসুখে ভুগছিলেন। এবং আগে আমি যেটা বলেছি আরেকবার মাথায় রাখবেন, আপনি যে কোনো অসুখ নিয়ে যদি হসপিটালে যান, আপনার কোভিড টেস্ট করা হবে। সুতরাং প্রচুর টার্মিনালি ইল লোক হসপিটালে যান, ক্যান্সার পেশেন্ট, হার্ট পেশেন্ট থেকে শুরু করে অনেক কিছু, কিডনি ফেলিওর হয়েছে, তাদেরও কিন্তু কোভিড টেস্ট হচ্ছে এবং সম্ভব হয় যে তাদেরও পজিটিভ বেরোচ্ছে। এরকম লোক কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গে 87.3% যারা কোভিডে মারা গেছে, মানে কোমরবিডিটিতে মারা গেছেন। বাকি মাত্র 226 জন, নাম্বারটা নোট করে, 226 পিপল ক্যান বি সেড যে যারা শুধুমাত্র কোভিডের জন্যে মারা গেছেন। সুতরাং এই সংখ্যাটা, পশ্চিমবঙ্গে জনসংখ্যা দেখুন, আক্রান্তের সংখ্যা দেখুন, এবং তারপরে 226 জন শুধু কোভিডে মারা গেছে, এটা আপনি চিন্তা করে দেখুন। আর বাকি যেটা বলছে, প্রত্যেক দিন শহরে প্রচুর লোক মারা যান বিভিন্ন রকম রোগে। সুতরাং ঘাবড়ানোর কারণ নেই, ঠিক আছে। এইবার আর একটা জিনিস যেটা আছে লাস্ট, যেটা বলে আমি শেষ করব, এটা দেখবেন মাঝে মধ্যে ফেসবুকে, এটা হয়তো অনেকেই দেখেছেন বা খবরের কাগজেও বিশেষ করে দেখেছেন, যে কোভিডের শিকার হলেন এক তরুণ ডাক্তার, বা কোভিডের থাবায় মৃত্যু হলো একটি নার্সের। এই খবরগুলো কিন্তু একটু নাড়িয়ে দেয়, একটু হলেও আপনাকে নাড়িয়ে দেয়। কেন নাড়িয়ে দেয়? দুটো জিনিস আছে। এক হচ্ছে, আপনি এতদিন ধারণা ছিল সাধারণ যেটা হয়, যে কারা রিস্কে আছেন, যাদের 60-এর ওপর বয়স, যেটা আমি বললাম, যারা বয়স্ক লোক, বা যাদের কোনো রকম শারীরিক সমস্যায় ভুগছেন, হার্টের রোগ, রোগ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, সিওপিডি, যেগুলো আমি আগেও বললাম, তাদের ক্ষেত্রে একটা রিস্ক থেকে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এরা কিছু হলেও হতে পারে, এরা যদি কোভিডে আক্রান্ত হন, ইজ এ চান্স, ঠিক আছে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে একজন ডাক্তার 38 বছর বয়স, বা একজন নার্স 30 বছর বয়স, একজন পুলিশ অফিসার হার্ডলি 35-40, দে আর ডাইং উইথ অ্যাপারেন্টলি নো কজ। তাদের অন্যান্য কোনো অসুখের কিন্তু হিস্ট্রি জানা যায়নি, যদিও স্বাস্থ্য দপ্তর থেকে তাদের ডিটেইলড মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি, কিন্তু আমি ধরে নিতে পারি তারা জেনারেলি সুস্থ ছিলেন, যেহেতু তারা নিজেরাই ডাক্তার বা নার্স বা তারা সুস্থ ছিলেন, তাদের অন্যান্য কোনো রকম অসুখ ছিল না, এবং তারা শুধু কোভিডেই মারা গেছেন। এবার এই খবরগুলো সাধারণভাবে, যেহেতু আপনি জানেন যে হাই রিস্ক লোকেদের মারা যাওয়ার বেশি, তাহলে এরা কেন মারা যাচ্ছে, এটা একটা নাম্বার 1 চিন্তার ব্যাপার। দ্বিতীয় কথা, দেখবেন যে কোভিড পরিস্থিতিকে যদি আমরা এটা যে ওয়ার লাইক সিচুয়েশান ধরি, মানে যুদ্ধ পরিস্থিতি, তাহলে কি হচ্ছে, যুদ্ধে কারা লড়ে? সৈনিকরা লড়ে। যদি একজন সোলজার মারা যায়, মানে যাকে ট্রেন করা হয়েছে যে শত্রুকে তুমি ধ্বংস করো, সে যদি মারা যায়, তাহলে কিন্তু সাধারণ লোকের টেনশনটা বেড়ে যায়। মানে
সৈনিক মারা গেলে তাহলে আমার কী হবে? মানে পার্সন হু ইজ ট্রেন টু মানে ডিফিট অ্যান এনিমি, হি ডাইজ, সো আই হ্যাভ নো ট্রেনিং, সো হোয়াট ডু আই স্ট্যান্ড? এই একটা ভয়ের জায়গা আসে 1 নম্বর। দ্বিতীয় কি, মানে এটা যুদ্ধে হেরে যাওয়ার মতো ব্যাপার। মানে এই লোকটা যুদ্ধ করছিল আমার হয়ে, আমি তো এর ভরসায় ছিলাম, এই যদি শেষ হয়ে যায়, এ তো সবই জানতো, হি নোজ হাউ টু প্রোটেক্ট হিমসেলফ, এই শেষ হয়ে গেল তাহলে আমি কী করব? এই জিনিসটা কিন্তু ভয়টা তৈরি হয়। সেটা ডাক্তারই হোক, ডাক্তাররা ফ্রন্টলাইন, অবশ্যই দে আর দ্য ফ্রন্টলাইন স্টাফ ইন দিস ওয়ার। এরপরে নার্স আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, পুলিশ অফিসাররা আছেন, সুতরাং এদের ক্ষেত্রে একটা ভয়ের জায়গা অবশ্যই কাজ করে। এই জিনিসগুলো দেখলে কিছুক্ষণের জন্য আপনি কিন্তু চিন্তা করবেন, ওরে বাবা কী হলো। তো এইটা আমি বলছি, দেখুন কোভিডে সব ঠিক আছে, খুব কম লোক মারা যাচ্ছেন, কিন্তু যারা মারা যাচ্ছেন, শুধু কোভিডে মারা যাচ্ছেন, তাদের কিন্তু একটা কারণ আছে, একটা স্পেসিফিক জিনিস আছে, ছোট্ট জিনিস, সেটা এই পরিসরে বলা খুব মুশকিল, এটা খুবই টেকনিক্যাল টার্ম, মেডিকেল টার্ম, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন স্টর্ম মানে বস্তুটা কি হচ্ছে, আপনার শরীরে, যেটা আমি বলেছিলাম, আমাদের শরীরে ইমিউন সিস্টেম মানে প্রতিরোধ ব্যবস্থা কিন্তু একমাত্র ওষুধ কোভিডের জন্য। এবার যেটা আমাদের ক্ষেত্রে আশীর্বাদ, মানে এটা দিয়েই আমরা বেঁচে আছি কোভিডের এগেনস্টে যুদ্ধ করে, মাঝে মাঝে খুব কম সিচুয়েশনে এটাই কিন্তু অভিশাপ হিসেবে দেখা দেয়। ঠিক আছে, সেই সিচুয়েশানটা হচ্ছে এই সাইটোকাইন স্টর্ম। বাই দিস টাইম কেউ হয়তো এটা শুনেও নিয়েছেন এই জিনিসটা। এটা কি হচ্ছে, মানে খুব বোধা ভাষায় যদি আমি এক্সপ্লেন করি, ধরুন আগে সেই আমরা পড়েছি না, জহর ব্রত হতো, মানে লোকে আগুনে ঝাঁপ দিয়ে, মহিলারা আগুনে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছেন, কারণ শত্রুকে আটকানোর চেষ্টা হয়েছে, শত্রুকে তারা আটকাতে পারেননি, এবার শত্রু এসে ধ্বংস করবে, সেটা বোঝার আগে নিজেই নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে অনেকটা ওই রকম। এখানে কি হচ্ছে, যে মুহূর্তে ভাইরাস অ্যাটাক হচ্ছে সেলে, তখনই সেল থেকে কিন্তু প্রতিরোধ ব্যবস্থাটা, ইমিউন সিস্টেম কাজ করতে শুরু করে। এবার একটা কোনো অজ্ঞাত কারণে, এবার সেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কার ক্ষেত্রে হবে, কোন বয়সের লোকের ক্ষেত্রে হবে, সুস্থ লোকের ক্ষেত্রে হবে না অসুস্থ লোকের ক্ষেত্রে হবে, এটা কিন্তু বোঝা যায় না আজ পর্যন্ত, এখনও পর্যন্ত স্টাডিতে বোঝা যায়নি। খুব কম ক্ষেত্রে হয়, আবার বলছি খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু হচ্ছে। এই জিনিসটা শুরু হলে শরীরের ইমিউন সিস্টেম আচমকা হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে, নিয়ে এটা সাইটোকাইন বলে একটা প্রোটিন ব্লাডে ছাড়তে শুরু করে। যেই এই প্রসেসটা শুরু হয়, তখন কি করে, সেল অ্যান্ড টিস্যুগুলো নিজেকে নিজে ডেস্ট্রয় করতে শুরু করে। যেমন সেই জহরব্রতের গল্পটা বলছিলাম, এক্স্যাক্টলি তাই হয়। সেল অ্যান্ড টিস্যু, সুস্থ সেল, সুস্থ টিস্যু নিজেকে ধ্বংস করতে শুরু করে। এবং এই প্রসেসটা চালু হয়ে গেলে কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যাল হয়, কারণ ফার্স্ট যেটা নষ্ট হয় এটাতে, সেটা হচ্ছে লাং। কোভিডের ক্ষেত্রে লাংয়ের টিস্যু এবং সেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি, যে লাংয়ের যে স্যাকগুলো আছে, এয়ার স্যাকগুলো, সেগুলো কোলাপস করতে শুরু করে, সেখানে ফ্লুইড জমে, ফলে সেখানে আপনার সমস্যা তৈরি হয়, রেসপিরেটরি প্রবলেম। তখন কিন্তু বাইরে থেকে ভেন্টিলেটর বা অক্সিজেন দিয়েও কিন্তু রোগীকে ফেরানো যায় না, কারণ সে লাংয়ের সেটা নেওয়ারই ক্ষমতা থাকে না। এবং যখন লাং আপনার অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড অন্যান্য অর্গানে যখন পাঠাতে পারছে না, তখন অন্যান্য অর্গানেও কিন্তু ইনফেকশান শুরু হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশানের চান্স থাকে, এবং আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে রোগে শকে চলে যায়। আর একবার এই শক তৈরি হলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, রেসপিরেটরি ফেলিওর হতে পারে, অনেক কিছু হতে পারে, নিয়ে আলটিমেটলি ডেথ হয়। এটা কিন্তু সম্পূর্ণ সুস্থ লোকেরা হতে পারে, আদারওয়াইজ যার কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমি শুধু নলেজের জন্য বলছি, এটা আপনি ভয় পাবেন না প্লিজ, কারণ এই সিচুয়েশান আপনার যদি নর্মাল দেখা গেছে, নর্মাল ফ্লু বা আইএলএস যেটা বলেন, ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম, তাতেও কিন্তু প্রচুর লোক মারা যায়। এগুলো হচ্ছে অ্যাবারেশন, এগুলো হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমকে প্লিজ ব্যতিক্রম হিসেবেই দেখুন, ঠিক আছে? সুতরাং এটা কি হচ্ছে, এই জিনিসটা শুরুর চিকিৎসা কিন্তু খুবই ক্রিটিক্যাল, কারণ এই সাইটোকাইন স্টর্ম আটকাতে গেলে, শরীরের যেটা ইমিউন সিস্টেম প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছে, সেটাকে আটকাতে গেলে এমন কিছু ওষুধ আছে যেগুলো দিতে হয়, সেগুলো কিন্তু আবার ইমিউনিটিকে ডাউন করে দেয়। সেই মুহূর্তে আপনার যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা হসপিটাল থেকে অ্যাকোয়ার করা কোনো ইনফেকশন থাকে, সেটার জন্য কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন ইজ আগেন সেপারেট ফ্রম ভাইরাল ইনফেকশন।
সুতরাং সেক্ষেত্রে কিন্তু সেটাও একটা বিরাট সমস্যা তৈরি হতে পারে। সুতরাং এই যে ওষুধ দেওয়া হচ্ছে, ইটস লাইক টাইট রোপ ওয়াকিং, যদি মুহূর্তের ভুল হয় তাহলে কিন্তু শেষ। সুতরাং এটা ডাক্তারবাবুদের কাছেও একটা বিরাট চ্যালেঞ্জ, এটাকে কীভাবে ম্যানেজ করা হয়। কিন্তু এই ক্ষেত্রেও রোগী যদি এরকম সাইটোকাইন স্টর্মের মধ্যেও চলে যান, তাকে সেই ক্ষেত্রেও কিন্তু 60 to 70% কেসে তাদের ফিরিয়ে আনা যায়, এটাও দেখা গেছে ঠিকমতো সময়ে যদি চিকিৎসা হয়। সময় চিকিৎসা না হলে এটাকে ফেরানো খুব মুশকিল, বাট দিস ইজ এক্সট্রিমলি লো। সুতরাং যে গল্পটা হচ্ছে সেটা ভয় পাবেন না, কারণ রোগটা মোটেই কিন্তু প্রাণঘাতী নয়, সাবধানে থাকবেন। মর্টালিটি রেট ইজ এক্সট্রিমলি লো। অন্য অনেক 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 রোগে এর চেয়ে বেশি, ডেঙ্গিতে এর চেয়ে অনেক বেশি লোক মারা গেছে, মানে নট ইন টার্মস অফ নাম্বার অফ ইনফেকশন, কিন্তু যারা ইনফেক্টেড হয়েছেন এবং যারা মারা গেছেন পার্সেন্টেজ হিসেবে কোভিডের চেয়ে অনেক বেশি। ঠিক আছে, সুতরাং এইগুলো মাথায় রাখবেন, ভয় পাবেন না, কিন্তু সাবধানতা বেসিক যেগুলো, মাস্ক অতি অবশ্যই পরবেন, ভিড় জায়গায় দয়া করে যাবেন না, কারণ এই যে কন্টামিনেশনটা হয়, ওরাল কন্টামিনেশন, এই যে আমি কথা বলছি, ইফ আই এম ইনফেক্টেড, যদি আমার মধ্যে ভাইরাস থাকে, এগুলো কিন্তু পার্টিকেলগুলো বেরোচ্ছে। কারণ ইফ ইউ আর ইন এ ক্লোজড ইনস্ট্যান্স অ্যান্ড ইফ ইউ আর নট ওয়ারিং এ মাস্ক অর ইউ আর আনপ্রোটেক্টেড, তাহলে কিন্তু নাক এবং মুখ দিয়ে ভাইরাসগুলো ঢুকে যায়। সুতরাং সেক্ষেত্রে আপনার অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে, কিন্তু কখন হবেন, কীভাবে হবেন, ভাইরাল লোড কী আছে, অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু সাবধানের মান নেই সোজা কথায়। আর ভিড় জায়গায় বিশেষ করে যে কোনো হলে বা কোনো ঘরের মধ্যে যেখানে অনেক লোক, সেখানে দয়া করে অ্যাভয়েড করবেন। আমি জানি এখানে খুবই সমস্যার জায়গা, ভারতবর্ষের মতো দেশে যদি আপনাকে অফিস যেতে হয় তাহলে আপনাকে বাসে চড়তে হবে এবং বাসে প্রচণ্ড ভিড়, আমি জানি এগুলো দিজ আর হিউজ প্রবলেমস, কিন্তু তা সত্ত্বেও মনে রাখবেন এত কিছু করেও কিন্তু আমরা কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় অনেকভাবে ভালো আছি। সেটা আমাদের ইন্টারনাল ইমিউনিটি পাওয়ারই হোক, বা আমাদের ফুড হ্যাবিটস, যেটা আমি আগে বললাম ফুড হ্যাবিটস হোক, বা আর যাই হোক, যে কোনো কারণেই হোক, ভগবানের আশীর্বাদ হোক, কী হোক আমি জানি না, উই আর ফেয়ারিং মাচ বেটার। আমাদের নাম্বার অফ ইনফেকশন ইজ মাচ মোর বিকজ অফ দ্য পপুলেশন, বাট অ্যাট দ্য সেম টাইম আওয়ার ডেথ রেট ইজ অ্যাবসিমালি লো, আমাদের রিকভারি রেট ইজ ফ্যান্টাস্টিক। সুতরাং যে ভয় থাকবেন না। আপনি ক্রিকেট খেলতে নামেন, পিউস বল এলে মাথায় চোট পেতে পারেন, আপনি কি করেন, হেলমেট পরে, প্যাড পরে, গ্লাস পরে খেলতে নামেন, আপনি কি প্যাভিলিয়নে বসে থাকেন না। এই যে ক্রিকেট খেলতে নামিয়ে ক্রিজে নেমে বোলারকে ফেস করলেন, দ্যাট মিন্স আপনি ভয়কে জয় করলেন। ডারকে আগে জিত হয়, এটা অ্যাড ছিল না, এটা হচ্ছে সেরকম। সুতরাং আপনি প্লিজ কন্টিনিউ উইথ ইউর নর্মাল লাইফ, বাট উইথ কশন। যারা বয়স্ক অসুস্থ তাদের অবভিয়াসলি সাবধানে রাখুন, আর যদি রোগ হয়ও মোটেই ঘাবড়াবেন না, একদমই ঘাবড়াবেন না। আপনার বেসিক জিনিসটা ঠিক থাকলে ইউ উইল কাম আউট। স্ট্যাটিস্টিক্স এই কথা বলছে, আমি এখানে বসে বলছি না, আপনি স্ট্যাটিস্টিক্সটা ঠিকভাবে দেখবেন, ইউ উইল গেট অল ইউর কনফিডেন্স ফ্রম দেয়ার। এইটুকুই আমার বলার ছিল, আর আপনাদের বোর করব না। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা দেখেছেন, যারা জিজ্ঞেস করেছেন। আমি হয়তো সবাইকে জবাব দিতে পারিনি, বাট নেভারদ্যালেস আমার যেটুকু জানার ছিল, হয়তো কিছু এর মধ্যে ভুলও বলেছি, নট নেসেসারিলি আমি সব কিছু ঠিক বলেছি। কেউ ডাক্তার বা কেউ ভাইরোলজিস্ট বা সেরকম কেউ এক্সপার্ট থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, কারণ ভুল মানুষ করতেই পারে। আই এম নট অ্যান এক্সপার্ট, আমার রোগ হয়েছে বলেই, আমি কিছুটা পড়াশুনো করেছি বলেই আমি সব জেনে যাব তা নয়, শেখার কোনো শেষ নেই। আর প্রত্যেক দিন এই জিনিসটার রেভলিউশন হচ্ছে, নতুন জিনিস আসছে, নতুন স্ট্যাটিস্টিক্স বেরোচ্ছে, সুতরাং সেগুলো আছে। তো এনিওয়ে, স্বর্ণালী অ্যান্ড এন্টায়ার টিম অ্যান্ড অল দ্য ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা। সাবধানে থাকবেন, আইন মেনে চলবেন, মাস্ক পরবেন, দ্যাট ইজ অল। থ্যাংক ইউ ভেরি মাচ, শেষ করছি।